টাকা, ক্ষমতা আর দাপট। এই তিনটে জিনিস থাকলে দুনিয়া আপনার হাতের মুঠোয়। কিন্তু মানুষের আসল রূপ চেনা তখন সবথেকে কঠিন হয়ে যায়। কারণ এই প্রাচুর্যের আড়ালে আসল মানুষটা একটা মুখোশ পড়ে থাকে। কিন্তু সেই জাকজমক যখন থাকে না, তখন মানুষটা ঠিক কেমন? চট্টগ্রামের এক নামকরা শিল্পপতির উত্তরসূরি রোহান চ্যাটার্জি, যার এক ইশারায় কোটি টাকার ডিল সই হয়, সেই মানুষটাই যখন নিজের সব প্রতিপত্তি ঝেড়ে ফেলে সাধারণ এক পিয়নের বেশ ধরল, তখন কেউ ভাবতেও পারেনি পর্দার আড়ালে কি ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে। রোহান নিজের পরিচয় বদলে হয়ে গেল রাহুল সেন। উদ্দেশ্য ছিল একটাই, তার হবু স্ত্রী, বিখ্যাত সিইও অদিতি রায়ের আসল চেহারাটা দেখা। ক্যামেরার সামনে যে মেয়েটি নীতি নৈতিকতার বড় বড় বুলিয়া ওড়ায়, সে কি সত্যিই তার অধীনস্থ সাধারণ কর্মীদের মানুষ বলে গণ্য করে? ২০২৪ সালের আগস্টের এক বিকেল, চট্টগ্রামে তখন আকাশ ভেঙে বৃষ্টি নামছে। পোতেঙ্গার নোনা হাওয়া আর ভিজে মাটির সেই সোনা গন্ধে চ্যাটার্জি এস্টেটের বাগানটা তখন এক অদ্ভুত বিষণ্ণতায় ডুবে আছে। দীর্ঘ কয়েক বছর পর রোহান তার পুরনো ভিটে পা রাখল। বাইরে থেকে মানুষ তাকে দেখে হিংসে করত, অঢেল সম্পত্তি, নামি গাড়ি, বিলাসিতা। কিন্তু চ্যাটার্জি বাড়ির সেই পুরনো মেলন দরজা তার সামনে দাঁড়াতেই রোহানের বুকটা হুহু করে উঠল। প্রাসাদটা আগের মতোই আছে, ইটের দেওয়ালগুলো এখনও ঐতিহ্যের সাক্ষী দিচ্ছে। কিন্তু যে মানুষটার মায়ায় এই বাড়িটা ঘর ছিল, সেই মা আজ আর নেই। তার নিজের হাতে লাগানো তুলসী গাছগুলো আজ অযত্নে নুইয়ে পড়েছে, ঠিক যেমন রোহানের জীবন থেকে সব রং হারিয়ে গেছে। গেটটা খুলতেই দেখা গেল বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা, সুবিমল চ্যাটার্জি। বয়সের ভারে শরীরটা আগের চেয়ে অনেকটা ঝুঁকে পড়েছে, কিন্তু ছেলেকে দেখা মাত্রই তার নিভে আসা চোখে একটা অদ্ভুত উজ্জ্বলতা খেলে গেল। তিনি হয়তো অনেক কিছু বলতে চেয়েছিলেন, কিন্তু গলার কাছে কি যেন একটা দলা পাকিয়ে আসছিল তার, কথাগুলো মুখ ফুটে বেরোল না। রোহান এক মুহূর্তও দেরি না করে বাবার পায়ে হাত দিয়ে প্রণাম করল। বাবা যখন তার কাঁপা কাঁপা হাতটা রোহানের মাথায় রাখলেন, মনে হলো কয়েক বছরের জমানো সব আশীর্বাদ যেন আজ এক নিমেষে উজাড় করে দিচ্ছেন। রাতের খাওয়ার টেবিলে মাত্র দুটো থালা সাজানো। ওই বিশাল ডাইনিং রুমের নিস্তব্ধতা যেন পাথরের মতো বুকে চেপে বসছিল। রোহান আর চোখে বাবার দিকে তাকিয়ে দেখল, তিনি বারবার মায়ের সেই খালি চেয়ারটার দিকে তাকাচ্ছেন আর মুখে একটা আলগা হাসি ধরে রাখার চেষ্টা করছেন। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে বাবা খুব নিচু স্বরে বললেন, বুঝলি খোকা, শুধু ইট সুরকি দিয়ে বাড়ি হয় না, বাড়ি প্রাণ পায় যখন সেখানে মানুষ থাকে, কাছের মানুষেরা ফিরে আসে। এখন সময় হয়েছে, তুই নিজের জীবনের পরের ধাপটা নিয়ে কিছু একটা ভাব। রোহান কোনো কথা বলল না। বাইরে বৃষ্টির বেগ তখন একটু কমে এসেছে, কিন্তু বাবার কথাগুলো তার মাথায় হ্যামারের মতো বিঁধছিল। ঘরে সেকেলে ঘড়িটা টিকটিক শব্দ আর জানালা দিয়ে আসা সমুদ্রের ঠান্ডা হাওয়া মিলে পরিবেশটাকে আরও ভারী করে তুলেছিল। রোহান বুঝতে পারছিল বাবা শুধু তার বিয়ের কথা বলছেন না, বরং এই বিশাল অট্টালিকার কোণে কোণে যে একাকিত্ব বাসা বেঁধেছে, আজ তিনি সেই যন্ত্রণার কথাই বুঝিয়ে দিলেন। সুবিমলবাবু টেবিল থেকে জলের গ্লাসটা তুলে এক চুমুক দিলেন, তারপর বেশ থমথমে গলায় বললেন, আমার ইচ্ছে তুই অন্তত একবার গিয়ে অদিতি রায়ের সাথে দেখা কর। নামটা শোনা মাত্রই রোহানের কপালে ভাঁজ পড়ল। অদিতিকে সে চেনে না, কিন্তু চট্টগ্রামের বিজনেস সার্কেলের নামটা শোনেনি এমন মানুষ কমই আছে। ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টসের সিইও অদিতি। তার বাবা দীপঙ্কর রায়ের গড়ে তোলা মশলার ব্যবসাকে সে কোথায় নিয়ে গেছে, সেটা এখন টক অফ দ্য টাউন। পোর্টের কাছে তাদের গুদামগুলোর পাশ দিয়ে গেলে এলাচ, গোলমরিচ আর কাজু বাদামের ম গন্ধে বাতাস ভারী হয়ে থাকে। পেপার খুললেই দেখা যায় অদিতিকে নিয়ে ফিচার, তাকে বলা হয় আজকের যুগের সফল আর স্বাধীন চেতা মেয়ে। বাবা রোহানের চোখের দিকে তাকিয়ে বললেন, দীপঙ্কর আমার অনেক পুরনো বন্ধু। রায় পরিবার যেমন মার্জিত, মেয়েটিও তেমনই শিক্ষিত আর পরিশ্রমী। এমন সম্বন্ধ হাতছাড়া করা ঠিক হবে না। রোহান চুপ করে বাবার কথাগুলো শুনছিল। সে জানে তাদের মতো পরিবারে বিয়ে মানে কেবল দুটো মানুষের মন দেওয়া নেওয়া নয়, এর সাথে জড়িয়ে থাকে বংশের সম্মান আর মান মর্যাদা। কিন্তু একটা খটকা তার মনের ভেতর বারবার উঁকি দিচ্ছিল। সে খুব ধীরস্থিরভাবে বাবাকে প্রশ্ন করল, বাবা, আপনি কি অদিতিকে সত্যিই চেনেন? মানে মানুষ হিসাবেও কেমন, সেটা কি জানেন?
সুবিমলবাবু চোখের চশমাটা একটু নামিয়ে রোহানের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন। মনে মনে হয়তো বোঝার চেষ্টা করছেন ছেলেটা হুট করে আলোচনার মোড় কোন দিকে ঘোরাতে চাইছে। রোহান খুব বিনয়ের সাথেই নিজের মনের কথাটা খুলে বলল, দেখো বাবা, আমি বলছি না যে মেয়েটা খারাপ, কিন্তু জীবনে সফল হওয়া আর ভেতর থেকে একজন ভালো মানুষ হওয়া দুটো তো এক কথা নয়। স্টেজে দাঁড়িয়ে হাসি মুখে ফটো তোলাটা খুব সহজ কাজ, ঠিক তেমনি ক্যামেরার সামনে আদর্শ নিয়ে বড় বড় বুলি আওড়ানোটাও তেমন কঠিন কিছু না। কিন্তু মানুষের আসল রূপটা তখনই বেরিয়ে আসে যখন তার সামনে এমন কোনো নগণ্য মানুষ এসে দাঁড়ায় যার থেকে তার কোনো স্বার্থ নেই। সারা ঘরটা হঠাৎ যেন থমথমে হয়ে গেল। সুবিমলবাবু এক দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে রইলেন। রোহানের চোখে মুখে কোনো জেদ নেই, বরং আছে এক অদ্ভুত স্বচ্ছতা। সে বিয়ে করতে চাইছে না এমনটা নয়, কিন্তু জীবনের এত বড় একটা সিদ্ধান্তে অন্ধের মতো ঝাঁপ দিতেও সে রাজি না। বাবা খুব শান্ত গলায় তাকে বোঝালেন, যে কোনো গভীর সম্পর্ক তো বিশ্বাসের উপর ভর করেই টেকে রে বাবা। রোহান মাথা নিচু করে বাবার কথায় সায় দিল। তারপর বলল, একদম ঠিক কথা বাবা, কিন্তু কাউকে না চিনে অন্ধবিশ্বাস করাটাও তো বোকামি। আমি এমন একজনকে নিজের পাশে চাই যে ড্রয়িং রুমের দামি অতিথিদের যে সম্মান দেয়, রান্নাঘরের কোণে দাঁড়িয়ে থাকা কাজের লোকটাকেও ঠিক সেই একই চোখে দেখবে। ছেলের কথা শুনে সুবিমলবাবু যেন পাথর হয়ে গেলেন। বাইরের ঘুটঘুটে অন্ধকারে তখন শুধু সমুদ্রের গর্জনের শব্দ ভেসে আসছিল। ঠিক এই মুহূর্তে তার নিজের স্ত্রীর একটা কথা খুব মনে পড়ল। তিনি বলতেন, মানুষের আসল রূপ তার মিষ্টি কথায় থাকে না, থাকে তার কাজ আর ব্যবহারে। একটি দীর্ঘ শ্বাস ফেলে তিনি জিজ্ঞেস করলেন, তাহলে এখন তুই ঠিক কি করতে চাইছিস? রোহান একবার মায়ের সেই শূন্য চেয়ারটার দিকে তাকাল। তারপর খুব শান্ত কিন্তু আত্মবিশ্বাসের সাথে বলল, আমি অদিতির সাথে দেখা করব, কিন্তু রোহান চ্যাটার্জি হয়ে নয়। সে আমাকে যেভাবে দেখার জন্য অপেক্ষা করছে, আমি সেই সাজানো বেশে যাব না। আমি তাকে সেই চোখে দেখতে চাই যেভাবে তার অফিসের সাধারণ কর্মীরা তাকে রোজ দেখে। সুবিমল চ্যাটার্জি এবার সত্যি সত্যি বোবা হয়ে গেলেন। ছেলের চোখের দিকে তাকিয়ে তিনি বুঝলেন, রোহান যখন এত শান্ত গলায় কিছু বলে, তখন তার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তিনি খুব ইতস্তত করে জিজ্ঞেস করলেন, তুই কি সত্যি ওই অফিসে একজন সাধারণ কর্মচারী হয়ে ঢুকবি? রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ বাবা, কোটিপতি রোহান চ্যাটার্জি হয়ে নয়, বরং এমন একজন মানুষ হয়ে যাব যাকে বড়বাবুরা যখন তখন হুকুম দেয় আর কাজ ফুরলে অবহেলায় দূরে ঠেলে দেয়। সুবিমলবাবুর কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ল। যে ছেলেকে পরম আদরে মানুষ করেছেন, সে কেন অপমান সইবার পথে হাঁটবে? তিনি বোঝানোর চেষ্টা করলেন, যাদের সাথে আত্মীয়তা হতে যাচ্ছে তাদের কোম্পানিতেই তুই যদি এমন ছোট হয়ে ঢুকিস, তবে জানাজানি হলে চরম লজ্জার ব্যাপার হবে রে। রোহান এবার খুব নরম কিন্তু শক্ত গলায় উত্তর দিল, সম্পর্কটা যদি সত্যি আর সততার উপর দাঁড়িয়ে না থাকে বাবা, তবে সেটা শুরুতেই ভেঙে যাওয়া বেশি ভালো। রোহানের উত্তরের পর ঘরের ভেতরটা আবার নিঝুম হয়ে গেল। বাইরে অন্ধকার তখন আরও জমাট বেঁধেছে, আর সমুদ্রের দিক থেকে আসা ঠান্ডা হাওয়া জানালার পর্দাগুলোকে উড়িয়ে দিচ্ছিল। সুবিমলবাবু মনে মনে বুঝলেন, এটা তার ছেলের কোনো হটকারী জেদ নয়, বরং ভবিষ্যতের একটা সতর্ক পদক্ষেপ। অনেকটা সময় পর তিনি ভারাক্রান্ত মনেই সম্মতি দিলেন, তবে দীপঙ্কর রায়কে কিচ্ছু জানালেন না। বদলে নিজের খুব পুরনো আর বিশ্বস্ত এক ম্যানেজারকে গোপনে নির্দেশ দিলেন, যাতে রাহুল সেন নামে একটা জীবন বৃত্তান্ত তড়িঘড়ি করে ইস্টার্ন ক্রাউনের ফ্যাসিলিটি বিভাগে পাঠিয়ে দেওয়া হয়। অল্প কয়েকদিনের মধ্যেই রাহুল সেনের সেই সাদামাটা ফাইলটা তৈরি হয়ে গেল। না ছিল কোনো বড় পরিচয়, না কোনো সুপারিশ। সেই রাতে রোহান তার দামি ব্র্যান্ডের ঘড়িটা খুলে ড্রয়ারে রাখল। দামি চামড়ার জুতোর বদলে একজোড়া সাধারণ চটি বের করল। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখল। মানুষটা তো একই আছে, কিন্তু বাইরের খোলসটা পুরো বদলে গেছে। পরদিন খুব ভোরে যখন বাড়ির গেটে দামি গাড়িটা তার জন্য অপেক্ষা করছিল, রোহান ড্রাইভারকে ইশারা করে থামিয়ে দিল। সে পায়ে হেঁটে মেইন রোডে গিয়ে উঠল একদম ভিড়ে ঠাসা এক লোকাল বাসে। মানুষের ঘাম,
বৃষ্টির স্যাঁতস্যাঁতে গন্ধ আর রকমারি তেলের গন্ধের মধ্যে দাঁড়িয়ে সে প্রথমবার বুঝল নিচুতলার মানুষের চোখে শহরটা ঠিক কতটা আলাদা। বাসটা যখন ইস্টার্ন ক্রাউনের বিশাল গেটের সামনে থামল, রোহান দেখল ঝকঝকে এক কাঁচের রাজপ্রাসাদ দাঁড়িয়ে আছে, কিন্তু তার পেছনেই লুকিয়ে আছে ঘুপচি গুদাম আর মজুরদের হাড় ভাঙা খাটুনির ইতিহাস। রোহান তার হাতের পুরনো ফাইলটা বুকের সাথে শক্ত করে চেপে ধরল। একটা লম্বা দম নিয়ে সে রাহুল সেন হয়েই অফিসের ভেতরে পা বাড়াল। এখান থেকেই তার জীবনের সবথেকে বড় পরীক্ষাটা শুরু। ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টসের গেটের কাছাকাছি আসতেই রোহান নিজের হাতের ফাইলটা আরেকটু শক্ত করে ধরল। তার মনে হচ্ছিল এই জীর্ণ কাগজের ভাঁজেই যেন তার রাহুল সেন পরিচয়টা আটকে আছে। কাগজপত্রে হিসেবে সে এখন আর কোটিপতি রোহান চ্যাটার্জি নয়, বরং ফ্যাসিলিটি বিভাগের একজন সাধারণ অস্থায়ী কর্মী। তার কাজ এখন বড়বাবুদের ফাইফরমাস খাটা আর দরকার পড়লে গাড়ি চালানো। গেটেই বসেছিল নিরাপত্তারক্ষী। লোকটা তাকে আপাদমস্তক মেপে নিল। তার চোখে মুখে এমন একটা রুক্ষ খাব যেন যুগ যুগ ধরে মানুষের হাঁটা চলা আর পোশাক দেখেই সে তার স্ট্যাটাস বুঝে নিতে পারে। লোকটার নেমপ্লেটে লেখা বিকাশ বড়ুয়া। সে সামনের মোটা খাতাটা খুলে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, নাম কি তোমার? রোহান চোখ নামিয়ে বিনয়ের সাথে বলল, রাহুল সেন। বিকাশবাবু লিস্টের সাথে নামটা মেলালেন। তারপর কলমটা রোহানের দিকে এগিয়ে দিয়ে বললেন, আজ প্রথম দিন তো, একটা কথা ভালো করে মাথায় রাখো। সময়ের আগে এসেছ ভালো কথা, কিন্তু এখানে দরকারের বেশি একটা কথাও বলবে না। কথাটা শুনতে কড়া লাগলেও এর ভেতর শাসানির চেয়ে সতর্ক বার্তাই বেশি ছিল। রোহান চুপচাপ খাতায় সই করে ভেতরে ঢুকল। অফিসের সামনের দিকের রিসেপশনটা এতটাই সাজানো গোছানো যে এক পলক দেখলে 5 স্টার হোটেলের লবি বলে ভুল হবে। চকচকে মেঝে, তাজা ফুল, দেওয়ালে সাজানো কোম্পানির নানা পুরস্কার আর সফল কর্মীদের ছবি। কিন্তু বিকাশবাবু তাকে যে সরু প্যাসেজটা দিয়ে ভেতরে পাঠালেন সেটা যেন এই ইমারতের অন্ধকার একটা দিক। সার্ভিস করিডোরে পা রাখতেই বাতাসটা বদলে গেল। সেখানে কোনো দামি পারফিউমের গন্ধ নেই, বদলে নাকে আসছে ফুটন্ত চা, ভিজে পাটের বস্তা, পুরনো কাগজ, জেনারেটরের ডিজেল আর মশলার তীব্র ঝাঁঝালো গন্ধ। কয়েকজন ট্রে হাতে ওপরের দিকে ছুটছে, কেউ ফোনে ওপরওয়ালার বকা খাচ্ছে, আবার কেউ নিঃশব্দে ভারী বাক্স সরাচ্ছে। রোহান বুঝতে পারল কোম্পানির আসল হৃৎস্পন্দন এসি রুমে নয়, এই ঘামে ভেজা রাস্তাতেই লুকিয়ে আছে। প্যান্ট্রির কোণে একজন বয়স্ক মহিলা স্টিলের গ্লাস ধুচ্ছিলেন। চুলগুলো ধবধবে সাদা, চামড়ায় বয়সের ছাপ, কিন্তু হাত চলছে খুব দ্রুত। সে রোহানকে দেখে সরাসরি জিজ্ঞেস করল, কি গো, আজই জয়েন করলে নাকি? রোহান মাথা নেড়ে বলল, হ্যাঁ দিদা, আজ থেকেই। বৃদ্ধা একটু হেসে বললেন, শোনো বাছা, চা দিতে দেরি হলে গালাগালি, আবার চা ঠান্ডা হলেও আমাদেরই দোষ। এখানে টিকতে হলে কাজের চেয়ে বাবুদের মেজাজ বোঝা বেশি দরকার। রোহান মন দিয়ে শুনল। মহিলার গলায় কোনো রাগ বা অভিযোগ ছিল না, এটা ছিল অভাবের সাথে লড়াই করে টিকে থাকার অভিজ্ঞতা, যেখানে সংসার চালানোর জন্য মানুষকে রোজ মাথা নত করতে হয়। ঠিক সেই সময় পেছন থেকে একটা খুব শান্ত আর নরম গলার আওয়াজ এলো, আপনি কি রাহুলদা? রোহান ঝট করে পেছনে ফিরল। সামনে একটা মেয়ে দাঁড়িয়ে, পরনে সাধারণ সুতির সালোয়ার কামিজ, চুলগুলো টেনে পেছনে বাঁধা, হাতে একগুচ্ছ ফাইলের স্তূপ, আর চোখে মুখে সারাদিনের ক্লান্তি থাকলেও একটা অদ্ভুত শান্ত ভাব আছে মেয়েটার মধ্যে। মেয়েটা নিজেই আলাপ শুরু করল, আমি নীতা সরকার। আজ আপনার কি কি কাজ করতে হবে সেগুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার ওপর পড়েছে। নীতার কথা বলার মধ্যে কোনো জড়তা ছিল না, আবার বাড়তি কোনো দেখনদারি আত্মবিশ্বাসও ছিল না। অভাব আর কঠিন লড়াইয়ের মধ্যেও নিজেকে সামলে রাখা মানুষের যে এক ধরনের জেদ থাকে, নীতার মধ্যে ঠিক সেটাই ছিল। নীতা তাকে নিয়ে করিডোর দিয়ে এগোতে এগোতে খুঁটিনাটি সব বুঝিয়ে দিচ্ছিল। কোন মিটিং রুমে জলের বোতল দিতে হবে, ডাক না পড়লে সিইও ফ্লোরে কেন যাওয়া যাবে না, কার ফাইল কার টেবিলে যাবে, সব। নীতা সাবধান করে দিল, কোনো বস যদি চিলচিৎকার করে তবে যেন পাল্টা জবাব না দিয়ে যতটা সম্ভব চুপ থাকা হয়। রোহান একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, আচ্ছা, এত নিয়ম কি আজকেই মুখস্থ করতে হবে? নীতা হাঁটা থামিয়ে রোহানের চোখের দিকে তাকাল, তারপর খুব নিচু গলায় বলল, এই অফিসে কাউকে নিয়ম মুখস্থ করতে হয় না রাহুলদা।
যখনই কাজে একটু ভুল হবে এখানকার মানুষজন চিৎকার করে আপনাকে আপনার দায়িত্ব মনে করিয়ে দেবে। কথাটার মধ্যে কোনো নাটকীয়তা ছিল না, কিন্তু রোহানের মনে হল ঝকঝকে এই বিল্ডিংটার দেওয়ালে কেউ যেন একটা গভীর ফাটল দেখিয়ে দিল। গুদাম ঘরের সেই গুমোট ভাব আর গোলমরিচের ঝাঁঝালো গন্ধটা যেন রোহানের ফুসফুসে আটকে গিয়েছিল। নিতার কথাগুলো শোনার পর তার বুকের ভেতরটা এক অদ্ভুত ভারে ছেয়ে গেল। নিতা চটজলদি চায়ের কাপগুলো সাজাতে সাজাতে ফ্যাকাশে মুখে আর চোখে ওপরের তলার দিকে তাকাল। ওই একটা ইন্টারকমের আওয়াজেই যেন পুরো প্যান্ট্রি রুমের বাতাস জমে পাথর হয়ে গেছে। রোহান লক্ষ্য করল নিতারা হাত দুটো সামান্য কাঁপছে। কিছুক্ষণ আগে যে মেয়েটি শ্রমিকদের জীবন নিয়ে এত গভীর কথা বলছিল সেই এখন একজন দস্তুর মতো ভীতু কর্মচারীতে পরিণত হয়েছে। নিতা ফিসফিস করে আবার মনে করিয়ে দিল, একদম সোজা হয়ে দাঁড়াবেন, ফাইলটা হাতে রাখুন। সিইও ম্যাডাম করিডোর দিয়ে যাওয়ার সময় ভুল করেও যেন আপনার চোখে চোখ না পড়ে। ঠিক তখনই লিফটের ঘণ্টা বাজল। করিডোরের দামি মার্বেল পাথরের ওপর দিয়ে খটখট শব্দে এগিয়ে এলো একজোড়া হাই হিল। রোহান দরজার আড়ালে দাঁড়িয়ে দেখার চেষ্টা করল। সাদা রঙের একটি ফরমাল স্যুটে অত্যন্ত নিখুঁত দেখাছিল অদিতিকে। তার প্রতিটি পদক্ষেপের মধ্যে এক ধরনের উদ্ধত আভিজাত্য। অদিতির চোখে মুখে সেই চেনা কোমলতার লেশমাত্র নেই যা রোহান গত 2 বছর ধরে দেখে এসেছে। সেখানে এখন কেবল শাসন আর কঠিন পেশাদারিত্বের ছাপ। অদিতির পাশ দিয়ে যাওয়ার সময় ফাইলে মুখ গুজে থাকা কর্মীরা এমনভাবে সিটিয়ে গেল যেন কোনো এক রক্তপিপাসু শিকারী তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। অদিতি তার কেবিনের সামনে গিয়ে থামল। নিতা ট্রে হাতে কাঁপতে কাঁপতে এগিয়ে যেতেই অদিতি তীক্ষ্ণ স্বরে বলে উঠল, নিতা, গত সপ্তাহে গোদামঘরে স্টক রিপোর্টে 5টা বস্তা কম কেন? আমি কি তোমাদের এখানে আড্ডা মারার জন্য বেতন দিই? কাল সকালের মধ্যে যদি সঠিক হিসেব আমার টেবিলে না আসে তবে মনে রেখো, গুদামের ওই শ্রমিকদের মতো তোমাদেরও গেট দিয়ে বের করে দিতে আমার হাত কাঁপবে না। নিতার মুখটা মুহূর্তের মধ্যে অপমানে লাল হয়ে গেল, কিন্তু সে টু শব্দটি পর্যন্ত করল না। শুধু মাথা নিচু করে চায়ের কাপটা অদিতির টেবিলের এক কোণে নামিয়ে রাখল। রোহান আড়ালে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে ভেতরে ভেতরে জ্বলে উঠল। এই সেই অদিতি যে প্রতি রাতে ফোনে কথা বলার সময় রোহানকে বলতো সে মানুষের দুঃখ সহ্য করতে পারে না, যে অদিতি রাস্তায় কোনো ভিখারিকে দেখলেও মানিব্যাগ খালি করে টাকা দিয়ে দিত, সেই মেয়েটিই আজ এখানে কয়েকটা বস্তার হিসেবের জন্য এই অসহায় মেয়েটাকে সবার সামনে এভাবে অপমান করছে। অদিতি তার কেবিনের দরজা সশব্দে বন্ধ করে দিতেই পুরো করিডোরে আবার এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। রোহান প্যান্ট্রি রুমের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ভাবছিল, সে এখানে এসেছিল অদিতিকে সারপ্রাইজ দিতে, নিজের হবু স্ত্রীর সাফল্যের ভাগিদার হতে। কিন্তু এখন তার মনে হচ্ছে সে হয়তো এক সম্পূর্ণ অপরিচিত কাউকে ভালোবেসেছিল। নিতা ফিরে এসে একটা দীর্ঘ শ্বাস ফেলে রোহানের দিকে তাকাল। তার চোখে তখনও জল চিকচিক করছে। সে ম্লান হেসে বলল, দেখলেন তো, এটাই এখানকার নিয়ম। আমাদের সিইও ম্যামের কাছে আমরা কেউ মানুষ নই, স্রেফ কিছু পরিসংখ্যান আর যান্ত্রিক পুতুল। আমাদের পেছনের গল্পগুলো শোনার সময় ওনার নেই। রোহানের নাকে তখনও সেই গোলমরিচের তীব্র গন্ধটা লেগেছিল। সেই শ্রমিকদের ঘাম, নিতার অপমান আর অদিতির ওই কঠিন চাউনি সব মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল। সে বুঝতে পারল এই বিশাল কর্পোরেট প্রাসাদের জৌলুস আসলে দাঁড়িয়ে আছে নিচে তলার ওই হাজারো মানুষের নীরব কান্নার উপর। অদিতিকে নতুন করে চেনার এই প্রক্রিয়াটি রোহানের জন্য এতটাই যন্ত্রণাদায়ক ছিল যে সে নিজেকে এই মুহূর্তে এই অফিস থেকে সরিয়ে নিতে চাইল। কিন্তু তার অবচেতন মন বলছিল, পালানো সমাধান নয়, তাকে এই সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। ইন্টারকমের সেই কর্কশ আওয়াজটা থামার সাথে সাথেই প্যান্ট্রি আর বাইরের সরু করিডোরের চেনা হট্টগোল যেন জাদুর মন্ত্রে উধাও হয়ে গেল। চারপাশের বাতাস মুহূর্তেই কেমন জানি ভারী আর থমথমে। এতক্ষণ যারা খুঁড়িয়ে খুঁড়িয়ে আয়েশ করে কাজ করছিল তারা যেন এক লহমায় সিধে হয়ে গেল। কেউ কাপা হাতে চায়ের ট্রেটা মুছে ঝকঝকে করছে, কেউ আবার নিজের আধময়লা শার্টের কুচকানো ভাঁজগুলো হাত দিয়ে ডোলে ডোলে সোজা করার বৃথা চেষ্টা চালাচ্ছে। নিতা একবার রাহুলের বা রোহানের দিকে তাকাল। ওর চোখে মুখে স্পষ্ট উদ্বেগ। গলার স্বর একেবারে নিচে নামিয়ে ফিসফিস করে বলল, ওপরতলায় যখন পা দেবেন নিজের প্রতিটি পদক্ষেপের দিকে খেয়াল রাখবেন। ওখানে ভুল ছোট হোক আর বড়, ওপরওয়ালাদের ধমকটা সবসময় কানের পর্দা ফাটানোর মতোই বিকট হয়। ওদের মেজাজ বোঝার সাধ্য আমাদের নেই।
রোহান মুখে কোনো কথা না বলে চায়ের ট্রেটা শক্ত হাতে তুলে নিল। নিতার পিছু পিছু সে যখন ওপরতলায় পৌঁছাল, তার মনে হল একই দালানের ভেতরে থেকেও সে সম্পূর্ণ অন্য কোনো দুনিয়ায় চলে এসেছে। নিচের তলায় ছিল ভ্যাপসা গরম, শ্রমিকদের গায়ের ঘামের উৎকট গন্ধ আর গোলমরিচের সেই অবর্ণনীয় ঝাঁজ। অথচ এখানে সেন্ট্রাল এসির কনকনে ঠান্ডা হাওয়া, চারদিকে ফ্লোর থেকে সিলিং অবধি মোড়ানো চকচকে কাচ, আর চোখে ধাঁধা লাগানো নরম আলোর খেলা। নিতা ইশারায় ওকে বিশাল কনফারেন্স রুমের কাচের দরজাটা দেখিয়ে দিল। আড়ালে দাঁড়িয়ে মনে করিয়ে দিল, টেবিলে কাপগুলো নামিয়েই যেন সে কালক্ষেপণ না করে সোজা বেরিয়ে আসে। সেখানকার কোনো বড় কর্তার সাথে কথা বলা তো দূরের কথা, চোখের দিকে তাকানোও বারণ। ঠিক সেই চরম মুহূর্তেই ভিআইপি লিফটের দরজাটা নিঃশব্দে সরে গেল, আর সেখান থেকেই বেরিয়ে এলো অদিতি রায়। পরনে নিখুঁত পোশাক, আর চোখে মুখে এক অদ্ভুত আভিজাত্য। অদিতি যেন এক অন্য জগতের রানী হয়ে সেই ফ্লোরে প্রবেশ করল। হালকা ক্রিম রঙের একটা ডিজাইনার শাড়ি, পরনে একদম ফিটফাট। অদিতির হাঁটার ধরনটাই এমন যে মনে হয় সে শুধু মেঝেতে পা ফেলছে না, বরং চারপাশের বাতাসের প্রতিটি অণুকেও নিজের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে। এক হাতে দামি অ্যাপেল ট্যাবলেট, মাপা কদমে হাঁটা, সব মিলিয়ে এক চূড়ান্ত আধিপত্যের ছবি। ওর ঠিক পেছনেই ম্যানেজার সঞ্জয় মিত্র। লোকটা প্রায় দৌড়াচ্ছে অদিতির সাথে তাল মেলাতে। বিদেশের ক্লায়েন্ট, পোর্টের দেরি, অর্ডারের চাপ, সে যেন সব সমস্যার কথা একসাথে উগরে দিচ্ছিল। অদিতির চোখে একটু ক্লান্তির ছাপ ছিল ঠিকই, কিন্তু সে সেটাকে তার পেশাদারিত্বের খোলস দিয়ে খুব সুন্দরভাবে ঠেকে রেখেছিল। কনফারেন্স রুমে পা রাখতেই অদিতির ব্যক্তিত্ব যেন এক মুহূর্তে বদলে গেল। ওখানে বসে থাকা বাঘা বাঘা এক্সপোর্ট ডিরেক্টরদের সামনে সে তখন প্রচণ্ড আত্মবিশ্বাসী এক নেত্রী। খুব সাবলীলভাবে সে বলতে শুরু করল যে ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টস কেবল মশলা কিংবা কাজু বাদামের ব্যবসা করে না, বরং বাংলার সাধারণ মানুষের পরিশ্রম আর ঐতিহ্যের কথা বিশ্বকে জানায়। অদিতির গলায় তখন অদ্ভুত এক দরদ। সে বলল, একটা কোম্পানির আসল শিরদাঁড়া হল তার তৃণমূলের কর্মীরা, ওই যে পর্দার আড়ালে থাকা হাতগুলো, যাদের ঘাম আর রক্তে এই সাম্রাজ্য তিলে তিলে গড়ে উঠেছে, তারাই আসলে সব। অদিতির এই দরদি আর নীতিপূর্ণ কথাগুলো শুনে উপস্থিত সবার চোখেই যেন এক ধরনের ঘোর লেগে গেল। তারা মুগ্ধ হয়ে সায় দিতে লাগল। রাহুলের হাতে চায়ের ট্রেটা বেশ ভারী ছিল, কিন্তু ওর পুরো মন পড়েছিল অদিতির ওই সুন্দর সুন্দর কথাগুলোর ওপর। এক মুহূর্তের জন্য ওর মনে হল হয়তো অদিতি বদলায়নি, লোকমুখেও যা শুনেছে তা হয়তো ভুল। কিন্তু এই ভালো লাগার রেশটুকু বেশুক্ষণ টিকল না। মিটিং শেষ হতে না হতেই অদিতির সেই মিষ্টি গলাটা মুহূর্তেই ছুরির মতো ধারালো আর কর্কশ হয়ে উঠল। কনফারেন্স রুম থেকে বেরিয়েই অদিতি টেবিলে রাখা কফির কাপটা ছুঁয়েই চিৎকার করে উঠল, এই কফিটা এত ঠান্ডা কেন? নিতা ভয়ে ভয়ে এগিয়ে এসে আমতা আমতা করে বলল, আসলে ম্যাম, আপনাদের মিটিংটা শুরু হতে একটু দেরি হলো তো, তাই। অদিতি কথা শেষ করতে দিল না, ধমক দিয়ে বলল, আমি কোনো ফালতু অজুহাত শুনতে চাই না, কাজটা নিখুঁত হওয়া চাই, ব্যাস। তোমাদের কাছে সবসময় কোনো না কোনো সাফাই রেডি থাকে। নিতা একদম কুকড়ে গেল। রাহুল দেখল মেয়েটা অপমানে কাঁপছে, আর সেই কাঁপুনি লুকাতে ও চায়ের ট্রেটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। ঠিক ওই থমথমে পরিবেশের মধ্যেই এক জুনিয়র ছেলে একটা ফাইল নিয়ে এলো। ভুল বলতে শুধু ওপরের লেবেলটা ভুল ছিল, যা 2 মিনিটে ঠিক করা যায়। কিন্তু অদিতি পুরো অফিসের সামনে ছেলেটাকে যাচ্ছে তাইভাবে অপমান করতে শুরু করল। ও বলল, গাধার দল, এই সামান্য কাজ যদি না পারো তবে বিদেশের বড় বড় অর্ডার সামলাবে কিভাবে? এটা চ্যারিটি নয়, অফিস, এখানে কড়া ডিসিপ্লিন মেনে চলতে হবে। ম্যানেজার সঞ্জয় মিত্র অমনি অদিতির কথাই তাল মেলাতে শুরু করল। সে এমনভাবে তেল দিচ্ছিল যেন অদিতির মুখ থেকে বের হওয়া প্রতিটি বিষাক্ত কথাই তার প্রমোশনের সিঁড়ি। এই হট্টগোলের মধ্যেই সঞ্জয় একটু ঝুঁকে অদিতির কানে ফিসফিস করে জানাল যে বৃষ্টির কারণে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, তাই তাদের রেগুলার ড্রাইভার আজ সময় মতো আসতে পারবে না। এই শুনে অদিতির মেজাজ চড়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, তাহলে এখন গাড়িটা চালাবে কে শুনি? আমার কি ডানাও গজায়নি যে উড়ে যাব? সঞ্জয় অমনি আঙুল তুলে রাহুলের দিকে ইশারা করল, ম্যাম, আজই ফেসিলিটি ডিপার্টমেন্টে জয়েন করা ওই নতুন ছেলেটা ড্রাইভিং জানে, ওর সিভিতে অন্তত তেমনটাই লেখা ছিল। অদিতি প্রথমবারের মতো রাহুলের দিকে তাকাল ঠিকই, কিন্তু মানুষ হিসাবে দেখার বিন্দুমাত্র আগ্রহ তার মধ্যে দেখা গেল না। মনে হলো সে কোনো জ্যান্ত মানুষের দিকে নয়, বরং ঘরের কোনো আসবাবপত্রের দিকে তাকিয়ে আছে। তা ছিলে সুরে প্রশ্ন ছুড়ে দিল, কি হে, ঠিকঠাক গাড়িটা চালাতে পারো তো, নাকি রাস্তায় গিয়ে সাবার করে দেবে? রাহুল কোনো উত্তর দেওয়ার আগে নিজেকে সামলে নিল। অত্যন্ত ঠান্ডা গলায় শুধু বলল, জি ম্যান, পারি।
তাহলে এখনই গাড়িটা পার্কিং থেকে বের করে আনুন। পোর্টের কাছে একটা জরুরি মিটিং আছে। আর একটা কথা কান খুলে শুনে রাখুন, রাস্তায় যদি 1 মিনিটও দেরি হয় তবে এই কোম্পানিতে আপনার প্রথম দিনটাই কিন্তু শেষ দিন হয়ে দাঁড়াবে। কিছুক্ষণ পরেই চট্টগ্রামের ভেজা পিচ ঢালা রাস্তার উপর দিয়ে বিলাসবহুল গাড়িটা ছুটে চলতে লাগল। বৃষ্টির তোড়ে শহরের নিচু অলিগুলিগুলিতে জল জমে কাদা বেয়ে গেছে। লোকাল বাসগুলো গাদাগাদি ভিড় নিয়ে রাস্তার একপাশ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল। বিশাল সব মালবাহী ট্রাকের কারণে জ্যাম আরও বাড়ছে। পেছনের আরামদায়ক সিটে হেলান দিয়ে বসে অদিতি তখনও ফোনে চিৎকার করে যাচ্ছিল। বিদেশি বায়াররা মাল না পেয়ে ক্ষেপে আছে, কাস্টমসে কাঁচামাল আটকে পড়ে আছে, আর সামনের সপ্তাহেই কয়েক কোটি টাকার একটা ডিল হওয়ার কথা। সব মিলিয়ে অদিতির মাথায় তখন আগুন জ্বলছে। ওদিকে চট্টগ্রামে এক অভিজাত বাড়িতে যখন বিয়ের সানাই বাজার তোড়জোড় চলছে, তখন এক যুবক নিজের মানসম্মান আর অহংকার বিসর্জন দিয়ে নেমে পড়েছে এক কঠিন সত্যের সন্ধানে। আমরা এমন এক মানুষের কথা বলছি যে কোনো রূপকথার রাজপুত্র হয়ে নয়, বরং একজন ছদ্মবেশী শ্রমিকের চোখ দিয়ে তার হুবু স্ত্রীর আসল রূপ দেখতে চেয়েছে। টাকা কি সত্যি মানুষকে এতটা অন্ধ করে দেয়? সাফল্যের চূড়ায় পৌঁছালে যে মানুষদের পায়ের নিচের মাটি আর সাধারণ মানুষদের কথা এভাবেই ভুলে যায়? ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টসের কাজঘেরা সেই অফিসে যখন রাহুল সেন এক সামান্য পিয়নের বেশে পা রাখল, সে নিজেও জানত না যে এই যাত্রাটা আসলে তার চরিত্রের এক মস্ত বড় পরীক্ষা। সে যে সত্যিটা খুঁজে পেল তা যেমন যন্ত্রণার, তেমনি এক পুরনো কৃতজ্ঞতার ঋণে আষ্টে পৃষ্ঠে জড়ানো। শক্তির দম্ভ আর এক সাধারণ মেয়ের অসহায়ত্বের মাঝে দাঁড়িয়ে রাহুল দেখল কিভাবে মুখোশের আড়ালে মনুষ্যত্ব গুমড়ে মরে। চলুন আমরা সেই রুদ্ধশ্বাস গল্পে ঢুকি, যেখানে শেষমেশ জয়ী হবে কেবল মানুষের আসল স্বভাব। সেদিনের সেই মানসিক চাপটা ছিল অসহ্য, কিন্তু অদিতি রায় সেই চাপের সবটুকু বোঝা অবলীলায় তার নিচের তলার কর্মীদের উপর নির্দয়ভাবে চাপিয়ে দিচ্ছিল। রাস্তায় হঠাৎ জ্যামে গাড়ি আটকে যেতেই অদিতি কড়া গলায় ধমক দিয়ে বসল, একটু জোরে চালানো কি আপনার ধাতে নেই, নাকি সময়ে দাম কত সেটা বোঝাতে আপনাকে আলাদা করে ট্রেনিং দিতে হবে? রাহুল সামনের রাস্তার দিকে তাকিয়ে খুব শান্তভাবে বলল, ম্যাম, রাস্তায় অনেক জল জমে আছে, এই অবস্থায় একটু সাবধানে চলাই সবার জন্য ভালো। অদিতি একটা তাচ্ছিল্যের হাসি ছুড়ে দিয়ে বলল, নিরাপত্তার জ্ঞান পরে দিলেও চলবে, এখন আমাকে যেভাবেই হোক ঠিক সময় মিটিংয়ে পৌঁছাতে হবে, ব্যাস। পোর্টের কাছে এসে গাড়ি থেকে নামার সময় অদিতি রাহুলের দিকে একবার ফিরেও তাকাল না। অবজ্ঞার সুরে শুধু বলে গেল, গাড়ি এখানেই রাখুন, ভেতরে আসার দরকার নেই, আর মনে থাকে যেন গাড়িটা যেন একদম ঝকঝকে পরিষ্কার থাকে। এই বলে সে গটগট করে ভেতরে ঢুকে গেল। রাহুল স্টিয়ারিংয়ের উপর হাত রেখে অনেকক্ষণ চুপ করে বসে রইল। জানালার কাঁচ বেয়ে বৃষ্টির ফোঁটাগুলো গড়িয়ে পড়ছে, আর ওর মনের ভেতরে অদিতির সেই ধারালো কথাগুলো বিচ্ছে। এই সেই কথাগুলো যা মঞ্চে দাঁড়ালে ভীষণ মিষ্টি শোনায়, কিন্তু আড়ালে মানুষের আত্মসম্মানকে ক্ষতবিক্ষত করে দেয়। পোর্ট থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেল। বাতাসে তখনও দিনের বেলার সেই চটচটে ভ্যাপসা আর্দ্রতা। ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টসের উঁচু ভবনটায় সারা দিনের ব্যস্ততার পর এবার যেন একটা থমথমে ক্লান্তি ভর করেছে। গাড়িটা গ্যারেজে পার্ক করে কাউন্টারে চাবিটা বুঝিয়ে দিল রাহুল। তারপর কোনো কথা না বাড়িয়ে সোজা হাঁটা দিল সার্ভিস করিডোরের সেই আধো অন্ধকারের দিকে। অদিতির বলা সেই রূঢ় কথাগুলো ওর মাথায় তখনও বাজছিল, কিন্তু ভেতরে ঢুকতেই ওর মনে হল এখানে শুধু ও একা নয়, প্রত্যেকটা মানুষই যেন নিজের ভেতর একটা করে বোবা নীরবতা চেপে রেখে কাজ করে যাচ্ছে। নিচে গুদামের দিকটায় আজ বেশ হট্টগোল শোনা যাচ্ছিল। কাছে যেতেই দেখা গেল ম্যানেজার সঞ্জয় মিত্র হাতে একটা ফাইল উছিয়ে কাউকে যাচ্ছে তাই ভাষায় বকছে। সামনে নীতা সরকার একদম অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে। আশপাশে 2-3 জন কর্মী দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখলেও কারও মুখে কোনো রা নেই। সঞ্জয় ফাইলটা প্রায় নীতার মুখের ওপর ঝাঁকিয়ে কর্কশ গলায় চিৎকার করল, এই শিপমেন্টের ফাইনাল রেকর্ড কে আপডেট করেছিল? ক্লায়েন্ট কপিতে এখনও সই নেই কেন? মাল যদি পোর্টে আটকে যায় তবে সেই বিপুল টাকার ক্ষতিপূরণ কি তোমার বাবা বাড়ি থেকে এনে দেবে? নীতা ভয়ে ভয়ে নিচু গলায় বলল, স্যার, প্যান্ট্রি থেকে আমাকে যে ফাইলটা দেওয়া হয়েছিল আমি তো সেটাই সিস্টেমে তুলেছি, আর ফাইনাল অ্যাপ্রুভাল তো আপনার কেবিন থেকেই আসার কথা ছিল। সঞ্জয় মাঝপথে থমক দিয়ে উঠল, এখন নিজের ভুল আমার ঘাড়ে চাপাচ্ছ? 2 বছরের উপর হয়ে গেল এখানে কাজ করছো, অথচ একটা সামান্য ফাইল ঠিকমতো সামলাতে পারো না। রাহুল কয়েক কদম দূরে দাঁড়িয়েই সব দেখছিল। ও বুঝতে পারছিল নীতা চাইলে এর পাল্টা যুক্তি দিতে পারত, কিন্তু ও এও জানে এখানে সত্যি কথা বলা মানেই নিজের পায়ে কুড়োল মারা। ঠিক তখনই খবর এলো সিইও অদিতি রায় নিজে গুদামের রিপোর্ট দেখতে নিচে নামছেন। কয়েক মিনিটের মধ্যেই অদিতি সেখানে চলে এলো। সারাদিনের প্রবল মানসিক চাপের ছাপ ওর মুখে স্পষ্ট, কিন্তু চোখের চাউনিতে কোনো নমনীয়তা নেই।
মনে হচ্ছে ও আগে থেকেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রেখেছে। সঞ্জয় সঙ্গে সঙ্গে সুর বদলে খুব চাতুর্যের সাথে গুছিয়ে বলতে শুরু করল, ম্যাম, ডকুমেন্টেশনে মারাত্মক ভুল হয়েছে। আমি নীতা সরকারকে বারবার হাতে ধরে বুঝিয়েছি, কিন্তু ওর কাজের দিকে কোনো মনই থাকে না। অদিতি নীতার দিকে এমনভাবে তাকালো যেন সামনে কোনো মানুষ দাঁড়িয়ে নেই, বরং জ্যান্ত একটা আপদ এসে জুটেছে। ও তীক্ষ্ণ গলায় জিজ্ঞেস করল, তোমার কি ন্যূনতম ধারণা আছে এই অর্ডারটা আমাদের কোম্পানির জন্য কতটা জরুরি? নীতা নিজের সমস্ত সাহস এক করে খুব বিনীতভাবে বলল, ম্যাম, আমি কি আর একবার চেক করে দেখতে পারি? হয়তো মূল ফাইলেই কোনো ভুল ছিল, কিংবা হয়তো। অদিতি সঙ্গে সঙ্গে ওর গলাটা বরফের মতো ঠান্ডা করে দিল। এই কোম্পানি কারো হয়তো দিয়ে চলে না নীতা। তোমাদের মতো সাধারণ মানুষদের এত বড় সুযোগ দেওয়া হয়, অথচ তোমরা নিজেদের দায়িত্বকে সবসময় এত হালকাভাবে নাও। অদিতির এই নিষ্ঠুর কথাগুলোতে নীতার মুখটা অপমানে কালো হয়ে গেল, কিন্তু এত কিছুর পরও ও মুখে মুখে জবাব দেওয়ার সাহস পেল না। শুধু মাথা নিচু করে কোনো মতে বলল, দয়া করে মাফ করবেন ম্যাম, আমি এখনই সব ঠিক করে দিচ্ছি। অদিতি তখন চূড়ান্ত কোনো রায়ের মতো শোনাল, ভুল ঠিক করার জন্য নয়, ভুল আটকানোর জন্য তোমাকে মাস শেষে বেতন দিই। এরপর যদি আর কখনো এমন গাফিলতি দেখি, তবে আমাকে সরাসরি এইচআরের সাথে কথা বলতে হবে। কথাগুলো শুনতে ছোট, কিন্তু এর ভেতরে চাকরি খেয়ে নেওয়ার নগ্ন হুমকিটা একদম স্পষ্ট ছিল। সবার সামনে অপদস্থ নীতা শুধু কোনো মতে মাথা নেড়ে ফাইলটা বুকে চেপে সেখান থেকে সরে গেল। রাহুলের এক মুহূর্তের জন্য ইচ্ছে হল ওখানেই চেঁচিয়ে বলে যে কোনো কিছু যাচাই না করে এভাবে একজনকে দোষী বানানো চরম অন্যায়, কিন্তু ও নিজের হাতের মুঠো শক্ত করে চেপে রাগটা গিলল। ও এখানে দর্শক হয়ে এসেছে, হস্তক্ষেপ করতে নয়। তবু আজ প্রথমবারের মতো পিয়নের এই ছদ্মবেশটা ওর বুকের ওপর জবদ্দল পাথরের মতো চেপে বসল। বেশ কিছুক্ষণ পর রাহুল নীতাকে প্যান্ট্রির পেছনের সেই ছোট্ট স্যাঁতস্যাঁতে ঘরটায় দেখতে পেল। চারপাশে ভাঙা আলমারি, জংধরা হ্যাঙ্গার আর চায়ের খালি কৌটোগুলোর স্তূপ। নীতা আনমনে ফাইলের পাতা উল্টাচ্ছিল আর বারবার চোখের পলক ফেলে জলটা আটকানোর প্রাণপণ চেষ্টা করছিল। রাহুল আস্তে আস্তে ঘরে ঢুকে খুব নরম গলায় জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? নীতা চমকে উঠে সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিল। এমন একটা ভাব করল যেন এই অফিসে নিজের কান্না দেখানোটাও একটা শাস্তিযোগ্য অপরাধ। ও ম্লান মুখে বলল, হ্যাঁ, ঠিক আছি। এখানে টিকে থাকতে হলে ঠিক থাকতেই হয়। রাহুল টেবিলে রাখা ফাড়ির দিকে এক নজর তাকিয়ে বলল, ভুলটা যদি সত্যিই আপনার না হয়ে থাকে তবে ম্যামের সামনে প্রতিবাদ করে বললেন না কেন? নীতা খুব ক্লান্ত একটা হাসি হাসল, একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, মুখ ফুটে সত্যি বললেই যে সবসময় সত্যি যেতে তা কিন্তু নয় রাহুলদা। এখানে সত্যি বলতে গেলে মাঝে মধ্যে শেষ সম্বল চাকরিটাও হাতছাড়া হয়ে যায়। কিছুক্ষণ কথা বলার পর নীতার হঠাৎ মনে হল সে হয়তো একদম নতুন একটা মানুষের কাছে একটু বেশিই নিজের মনের আগল খুলে ফেলেছে। অমনিও চুপ হয়ে গেল। রাহুল খুব নিচু গলায় জিজ্ঞেস করল, আপনার বাড়িতে বুঝি দায়িত্ব খুব বেশি? নীতা ফাইলের পাতাগুলো বন্ধ করে শান্ত চোখে তাকাল, তারপর খুব নিরাসক্ত স্বরে বলল, মায়ের হার্টের অসুখ, নিয়মিত দামি ওষুধ লাগে, ছোট বোনটা নার্সিং পড়ছে, বাবা তো আমাদের অনেক আগেই ছেড়ে চলে গেছেন, পুরো সংসারে খানি টানার মতো আমি একাই। এই অবস্থায় আত্মসম্মান আর চাকরি দুটোকে একসাথে টিকিয়ে রাখা যে কি কঠিন সেটা শুধু আমিই জানি। ও কথাগুলো কান্নাকাটি করে বলছিল না, বরং খুব নির্লিপ্তভাবে বলছিল, যেন প্রতিদিন ঘুম থেকে উঠে কুয়ো থেকে জল তোলার মতো কোনো এক ক্লান্তিকর কিন্তু অনিবার্য কাজ। রাহুল প্রথমের মতো নীতার হাতগুলোর দিকে ভালো করে তাকাল। আঙুলে কালির দাগ, কবজিতে সস্তা একটা হাতঘড়ি যার ফিতে ক্ষয়ে সুতো বেরিয়ে এসেছে। এত অভাবের মধ্যেও মেয়েটার গলায় কোনো অভিযোগ নেই, বরং আছে এক অদ্ভুত আত্মমর্যাদাবোধ। ঠিক তখনই বাইরে থেকে শিখাবিসি চিৎকার করে ডাক দিলেন যে উপরের তলায় চা পাঠাতে হবে। নীতা চোখের কোণাটা একবার মুছে নিয়ে ফাইলটা হাতে তুলল, যাওয়ার আগে শুধু বলে গেল, এখন যেতে হবে, কাজ যদি একবার থমকে যায় তবে বড়লোকদের মুখের কথা আরও বাড়বে। রাহুল ওর পেছন পেছন নিঃশব্দে হাঁটছিল। সেই বিষণ্ণ সন্ধ্যায় ও মনে মনে অনুভব করল, এই মানুষগুলো দুর্বল নয়, এরা আসলে জানে যে এরা একবার ভেঙে পড়লে এদের পেছনে দাঁড়িয়ে থাকা অন্য মানুষগুলো মুখ থুবড়ে পড়বে। ইস্টার্ন ক্রাউনের সেই ঝলমলে প্রাসাদে রাহুল সেদিন কেবল অদিতির নিষ্ঠুরতাই দেখল না,
দেখল নিতার মতো সাধারণ মেয়েদের অসীম মনের জোর। ওর মনে একটা প্রশ্ন বারবার ঘুরপাক খেতে লাগল। মানুষের উচ্চতা কি সত্যিই তার পদ দিয়ে মাপা যায়, নাকি মানুষের আসল পরিচয় তার মনে? সেই সন্ধ্যার পর রাহুল নিতার প্রতি এক অন্যরকম শ্রদ্ধা অনুভব করতে শুরু করল, যদিও সেটা সে মুখে বা আচরণে প্রকাশ করল না। পরবর্তী কয়েকটা দিন অফিসের পরিবেশ যেন আরও গুমোট হয়ে উঠল, কারণ চ্যাটার্জি গ্রুপের সাথে সেই বিশাল চুক্তির দিন ঘনিয়ে আসছিল। অফিসের ওপরতলার কাজঘেরা ঘরগুলোতে সারা দিন ধরে জরুরি মিটিংয়ের পাহাড় জমেছিল। নিচতলার বিশাল গুদামে তখন নাভিশ্বাস অবস্থা। গভীর রাত পর্যন্ত শ্রমিকেরা ভারী সব বস্তার ওজন মেলাচ্ছিল। প্রতিটি বিভাগেই একটা চাপা অস্থিরতা কাজ করছিল, ঠিক যেমনটা বড় কোনো সুযোগ আসার আগে হয়। অদিতি রায় মনে প্রাণে চাইছিল এই প্রজেক্টে যেন সুতোর মতো সূক্ষ্ম ভুলও না থাকে, কারণ এই একটা চুক্তি তাদের কোম্পানিকে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় রপ্তানি নেটওয়ার্কের সাথে পাকাপাকিভাবে জুড়ে দিতে পারত। ম্যানেজার সঞ্জয় মিত্র এই কঠিন পরিস্থিতিকে নিজের ক্যারিয়ারের সিঁড়ি বানাতে চাইছিল। সে সারা দিন অফিসময় ঝড়ের বেগে ঘুরে বেড়াত, খটখট শব্দে ফাইল ওল্টাত আর ছোটখাটো অজুহাতে সাধারণ কর্মীদের ওপর গলা ফাটিয়ে চিৎকার করত। তার গলায় সবসময় একটা হুমকির সুর থাকত, যদি কোনো ভুল হয় তবে সে কাউকে রেহাই দেবে না। নিতা এখন আগের চেয়ে অনেক বেশি ভয় আর সতর্কতা নিয়ে কাজ করছিল। প্রতিটি এন্ট্রি সে অন্তত দুবার করে দেখত, কাগজের তারিখ আর সিলগুলো বারবার মিলিয়ে নিত। তবুও তার ফ্যাকাশে মুখে একটা আতঙ্কের ছাপ লেগেই থাকত। সে যেন জানত কোনো ভুল না করলেও শেষ পর্যন্ত তাকেই বলির পাঠা বানানো হতে পারে। চূড়ান্ত চুক্তির ঠিক একদিন আগে সকালে গুদামে হঠাৎ শোরগোল শুরু হলো। দুবাই যাওয়ার জন্য তৈরি একটা বিশেষ চালানের নথিতে মালের পরিমাণ আর ব্যাচ নম্বরের মধ্যে আকাশ পাতাল গরমিল পাওয়া গেল। সমস্যাটা মোটেই হালকা ছিল না। শিপমেন্টের কাগজেই ভুল ধরা পড়লে কাস্টমস কর্তৃপক্ষ বন্দর থেকে মাল আটকে দিয়ে কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে দিতে পারত। সঞ্জয় মিত্র এক মুহূর্ত দেরি না করে সবাইকে এক জায়গায় জড়ো করল। ভিড়ের মাঝে সরাসরি নিতার দিকে আঙুল তুলল সে। এই ফাইনাল শিপমেন্টের রেকর্ড তোমার কম্পিউটার লগইন থেকেই আপডেট হয়েছে, সে সবার সামনে চিৎকার করে উঠল। নিতার কথা বলার শক্তিটুকুও যেন হারিয়ে গেল। সে কোনো মতে কাঁপা গলায় বলল, স্যার, আমি কাল সন্ধ্যায় আপনার কথা মতোই শুধু পুরনো এন্ট্রিগুলো মিলিয়ে রেখেছিলাম। চূড়ান্ত পরিবর্তন তো আপনার কেবিন থেকেই করার কথা ছিল। সঞ্জয় রাগে টেবিলে সজোরে কিল মারল, ধমক দিয়ে বলল, রাখো তোমার ওসব মুখস্থ অজুহাত। নিজে ভুল করবে আর দায় এড়াতে বড় পদের মানুষের নাম জড়াবে, এই স্বভাব তো তোমার পুরনো। রাহুল কিছুটা দূরে দাঁড়িয়ে নিঃশব্দে এই নাটক দেখছিল। তার চোখে পড়ল সঞ্জয়ের হাতের প্রিন্ট আউটটা একদম নতুন। ফাইলের ভেতরের কিছু পাতা এমনভাবে ঢোকানো যেন খুব তাড়াহুড়ো করে কিছু একটা জোড়া লাগানো হয়েছে। ঠিক সেই সময় অদিতি রায় নিচে নেমে এলো। তার চোখে মুখে তখন রাজ্যের দুশ্চিন্তা। ওপর তলায় বিদেশি বায়ারদের সাথে ভিডিও কনফারেন্স সবে শেষ হয়েছে। পিআর টিম পরের দিনের জন্য বড় প্রেস নোট তৈরি করছিল। দীপঙ্কর রায়ও পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন চ্যাটার্জি গ্রুপের সামনে যেন কোনো রকম বিশৃঙ্খলা না হয়। অদিতি ম্যানেজার সঞ্জয়ের কাছ থেকে পুরো বিষয়টি শুনল, কিন্তু নিতার মুখ থেকে ঘটনার বর্ণনা শোনার বিন্দুমাত্র প্রয়োজন বোধ করল না সে। তার আগেই অদিতির দু চোখে এক কঠোর বিচারের রায় নেমে এলো। সে অফিসের সমস্ত কর্মচারীদের মাঝখানে দাঁড়িয়ে বিন্দুমাত্র মায়া না দেখিয়ে সরাসরি বলল, নিতা সরকার, তোমার কি ন্যূনতম কোনো ধারণা আছে যে তোমার এই এক সামান্য অবহেলার জন্য আমাদের কত কোটি টাকার লোকসান হতে পারত? নিতা তখন কার্যত ভেঙে পড়েছে। সে রুদ্ধ আর কাপা গলায় কোনো মতে মিনতি করে বলল, ম্যাডাম, দয়া করে আমাকে অন্তত একবার মূল ফাইলটা চেক করতে দিন। আমার মন বলছে যে আমি কোনো ভুল করিনি। মন বলছে? অদিতি অত্যন্ত তীক্ষ্ণ আর বিদ্রূপেশ্বরে নিতার কথা কেড়ে নিয়ে পাল্টা প্রশ্ন করল। এই বড় কোম্পানি তোমার অন্ধ বিশ্বাসের ওপর ভর করে চলে না। নথিপত্রে স্পষ্টভাবে তোমার লগইন আইডির প্রমাণ আছে। ফাইল তোমারই সেকশন থেকে উদ্ধার করা হয়েছে, আর এখন তুমি সবার সামনে সাফাই দিচ্ছ যে তুমি এটা করনি। আশেপাশে গোল হয়ে দাঁড়িয়ে থাকা কর্মচারীরা তখন মূর্তির মতো চুপ করেছিল। কারো চোখে নিতার জন্য করুণা থাকলেও সবার মনেই আসলে তীব্র ভয় বাসা বেঁধেছিল।
অনেকেই নিজেদের চোখ মেঝের দিকে নামিয়ে নিয়েছিল যাতে এই অপ্রীতিকর পরিস্থিতিতে তাদের অন্তত সাক্ষী হতে না হয়। সঞ্জয় তখন সুযোগ বুঝে খুব ধীর পায়ে অদিতির পাশে এসে দাঁড়াল। একটু নিচু স্বরে যোগ করল, ম্যাডাম, আমি তো আপনাকে আগেই অনেকবার বলেছি যে নগণ্য আবেগের বশবর্তী হয়ে এসব নিচুতলার লোকেদের এত বড় দায়িত্ব দেওয়া মোটেও ঠিক নয়। কিছু মানুষ বাইরে থেকে খুব পরিশ্রমী সাজার নাটক করে ঠিকই, কিন্তু আদতে তারা এই ধরনের কাজের চাপ সামলানোর যোগ্যই নয়। অদিতির মুখ থেকে বেরোনো প্রতিটি বিষাক্ত বাক্য নিতার বুকে যেন ভারী পাথরের মতো এসে আছড়ে পড়ছিল। সে নিজের ঠোঁট কামড়ে সেই প্রবল অপমান আর যন্ত্রণা সহ্য করে নিল ঠিকই, কিন্তু সবার সামনে মাথা নিচু করে এক ফোঁটা চোখের জল ফেলল না। অদিতি সবার সামনে উচ্চকণ্ঠে ঘোষণা করল, আজকের এই তারিখটা খুব ভালো করে মনে রেখো। যদি কালকের গ্র্যান্ড প্রেজেন্টেশনের আগে এই নথিপত্রের গরমিল ঠিক না হয়, তবে তোমার এই চাকরি বাঁচানো অসম্ভব হবে। আর যতক্ষণ না ইন্টারনাল তদন্ত শেষ হচ্ছে, তুমি আর ভুলেও কোনো মূল ফাইলে হাত দেবে না। নিতা এক পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করল। তার বুক চিরে চিৎকার করে বলতে ইচ্ছে করছিল যে লোকটা সত্যি জালিয়াতি করেছে সে তো অদিতির ঠিক পাশেই দাঁড়িয়ে বিজয়ীর হাসি হাসছে। কিন্তু নিতার মতো এক সহায় সম্বলীন মেয়ের কাছে না ছিল কোনো অকাট্য প্রমাণ, আর না ছিল সেই সত্য প্রতিষ্ঠা করার মতো ক্ষমতা। এই সবটা দেখে রাহুলের গলা একদম শুকিয়ে কাঠ হয়ে গেল। তার মনের গহীনে তখন প্রবল সংঘাত শুরু হয়েছে। মনে হলো যেন তার ভেতরে থাকা দুটো সত্তা এক মরণপণ যুদ্ধে লিপ্ত। একজন হলো সেই দাপুটে আর প্রভাবশালী রোহান চ্যাটার্জি, যে চাইলেই এখনই নিজের আসল পরিচয় দিয়ে এই সমস্ত সাজানো অন্যায় এক নিমিষে ওলটপালট করে দিতে পারত। আর দ্বিতীয়জন হলো সেই সাদামাটা রাহুল, যে পরিস্থিতির বাধ্যবাধকতায় এই মুহূর্তে শুধু একজন দর্শক হয়ে দাঁড়িয়ে আছে। সে ছিল ছদ্মবেশী রাহুল সেন। তাকে এখন দাঁতে দাঁত চেপে চুপচাপ এই অন্যায়ের শেষ দেখে ছাড়তে হবে। তার হাতগুলো নিজের অজান্তেই মুঠোর মধ্যে শক্ত হয়ে আসছিল। সঞ্জয় মিত্র যে কতটা নিপুণভাবে এই চাল চেলেছে সেটা রাহুল এক মুহূর্তেই ধরে ফেলেছিল। কিন্তু হাতে কোনো শক্ত প্রমাণ না থাকায় এখন মুখ খুললে নিতা আরও বিপদে পড়তে পারত। অদিতি সেখান থেকে যাওয়ার সময় কড়া হুকুম দিয়ে গেল, আগামীকাল সকালের মধ্যে আমার ক্লিয়ার রিপোর্ট চাই, কোনো অজুহাত শুনব না। অদিতি চলে যাওয়ার সাথে সাথে চারপাশের ভিড়টাও পাতলা হয়ে গেল। সবাই এক চরম অন্যায় চোখের সামনে দেখেও নিজের কাজ আর ক্যারিয়ারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ল। নিতা সেখানে একলা পাথরের মতো দাঁড়িয়েছিল। যে ফাইলটাকে সে সন্তানের মতো আগলে রেখেছিল সেই ফাইলটাই এখন তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। রাহুল কয়েক পা এগিয়ে নিতার সামনে দাঁড়াল, খুব নিচু গলায় জিজ্ঞেস করল, আপনার কি মনে আছে কাল রাতে কে আপনার কম্পিউটার ব্যবহার করেছিল? নিতা ক্লান্ত চোখে রাহুলের দিকে তাকাল। তার চোখে জল ছিল না ঠিকই, কিন্তু বুকের ভেতরের হাহাকারটা রাহুল শুনতে পাচ্ছিল। নিতা বলল, আমার সব মনে আছে রাহুলদা, কিন্তু এই কর্পোরেট দুনিয়ায় মনে রাখাটাই সব না, সেটা প্রমাণও করতে হয়। রাহুল জীবনের প্রথমবারের মতো বজ্র কঠিন স্বরে বলে উঠল, আমরা সেটাই প্রমাণ করব। নিতা চমকে উঠল। মনে হলো যেন তার ডুবে যাওয়া নৌকায় কেউ একটা খড়কুটো ধরিয়ে দিল। অফিসের বাইরে বন্দরের লরিগুলোর ভারী শব্দ আসছিল, আর ইস্টার্ন ক্রাউনের এই চকমকে দালানে একটা বিষাক্ত মিথ্যা ডালপালা মিলছিল। কিন্তু রাহুল মনে মনে ঠিক করে নিল, কালকের সূর্য ওঠার আগেই এই মিথ্যাটা চুরমার হবে। প্রয়োজনে তাকে নিজের এই দীর্ঘ নীরবতা ভাঙতেও সে রাজি। রাহুল কথা দিয়েছিল সে নিতার নির্দোষ হওয়ার প্রমাণ জোগাড় করবেই, কিন্তু জীবন অনেক সময় মানুষের ধৈর্যের পরীক্ষা নিতে চায় ঠিক সেই মুহূর্তে যখন সে জয়ের একদম কাছাকাছি পৌঁছে যায়। ইস্টার্ন ক্রাউনের অফিসে সে রাতে কারোর চোখের পাতা এক করার জো ছিল না। কালকের বড় প্রেজেন্টেশনের শেষ মুহূর্তের ঘষামাজা চলছিল ওপরতলায়। নিচে গুদামে শ্রমিকদের ব্যস্ততা, আর অন্যদিকে নিতা নিজের ওপর পড়া মিথ্যে অপবাদের কালি মোছার জন্য মরিয়া হয়ে পুরনো নথিপত্রগুলো তন্ন তন্ন করে খুঁজছিল। রাহুল এই সুযোগে অফিসের কম্পিউটার লগ আর ডেটা রেজিস্টারের ভেতর ঢোকে আসল অপরাধীর হাতের ছাপ খোঁজার চেষ্টা করছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে নিতার ফোনটা সজোরে বেজে উঠল। স্ক্রিনে বোন মীনাক্ষীর নাম দেখে ফোনটা ধরতেই নিতার রক্ত যেন হিম হয়ে গেল। ওপাশ থেকে ভেসে আসছিল মীনাক্ষীর কান্নার শব্দ। অস্পষ্ট কথাগুলোর মাঝেও রাহুল বুঝতে পারল নিতার বাড়িতে বড় কোনো বিপদ ঘটেছে। নিতা কোনো মতে জানতে চাইল, মায়ের কি হয়েছে রে? ঠিক তারপরেই সে জ্যান্ত লাশের মতো এক জায়গায় দাঁড়িয়ে রইল। পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে তার। নিতা আর এক মুহূর্তও দেরি করল না। হাতের ফাইলটা সজোরে টেবিলের ওপর আছাড় মেরে বাইরের গেটের দিকে দৌড় দিল। রাহুলও পেছন পেছন ছুটল।
বাইরে তখন আকাশভাঙা বৃষ্টি শুরু হয়েছে। চট্টগ্রামের রাস্তাগুলো সোডিয়ামের আলোয় ভিজে চকচক করছিল। রাতের এই সময়ে অটো পাওয়া দুষ্কর, তার ওপর বাতাসের সাথে মিশেছিল সাগরের নোনা আর্দ্রতা আর এক অজ্ঞাত ভয়। অনেক কষ্টে একটা অটো থামালো নিতা, কিন্তু চালক যে টাকা হাঁকল তা শুনে সে দমে গেল। রাহুল দেরি না করে পকেট থেকে টাকা বের করে দিল এবং দুজনে মিলে হাসপাতালের দিকে রওনা দিল। পুরোটা রাস্তা নিতা চুপ করেছিল। নিজের ফোনটাকে দুহাতে জাপটে ধরে সে যেন কোনো এক অলৌকিক সাহায্যের অপেক্ষা করছিল। হাসপাতালে পৌঁছানো মাত্র মীনাক্ষী দৌড়ে এসে দিদাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠল। কান্নায় তার চোখমুখ লাল হয়ে গিয়েছিল। মীনাক্ষী বারবার বলছিল, দিদি, ডাক্তাররা বলেছেন মায়ের অবস্থা ভালো না, এখনই অপারেশন করতে হবে। নিতা কোনোমতে নিজেকে সামলে নিয়ে ডাক্তার অনিমেষ মুখার্জির কেবিনে গেল। ডাক্তারবাবু শান্ত গলায় যা বললেন তা পাহাড়ের মতো ভারী। মায়ের অবস্থা খুবই আশঙ্কাজনক, দেরি করার সময় নেই। রক্ত পরীক্ষা, দামি ওষুধ আর অপারেশনের খরচ সবই এখনই ব্যবস্থা করতে হবে। নিতা খুব নিচু আর ভয়ার্ত গলায় জানতে চাইল, ডাক্তারবাবু, সব মিলিয়ে কত খরচ হতে পারে? টাকার সেই বিশাল অঙ্কের কথা শুনে নিতার শরীর থেকে যেন সবটুকু শক্তি এক লহমায় উবে গেল। সেই অঙ্কটা ওর মাসিক বেতনের কয়েক গুণ বেশি। ওর সারা জীবনের সঞ্চয় এক জায়গায় করলেও এই অঙ্কের ধারে কাছে পৌঁছানো সম্ভব নয়। মীনাক্ষী আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, দিদি, এখন আমরা কি করব? এত টাকা কোথায় পাব? নিতা ওর বোনের হাতটা শক্ত করে ধরল, কিন্তু ওর নিজের কাছেই কোনো সান্ত্বনা ছিল না। সেই প্রথমে ম্যানেজার সঞ্জয় মিত্রকে ফোন করল, কিন্তু ওপাশ থেকে কেউ ধরল না। এরপর সে কোম্পানির HR-এর নম্বরে বারবার চেষ্টা করল। ওপাশ থেকে একজন অত্যন্ত উদাসীনভাবে জানিয়ে দিল যে এত রাতে অফিসিয়ালি কিছু করা সম্ভব নয়। সব পথ বন্ধ দেখে নিতা উপায় না পেয়ে অদিতি রায়ের জরুরি নম্বরে একটা মেসেজ পাঠালো এবং তারপর কাঁপা কাঁপা হাতে ফোন করল। বেশ কিছুক্ষণ রিং হওয়ার পর অদিতি বিরক্তির সাথে ফোনটা তুলল। নিতা রুদ্ধ কণ্ঠে মিনতি করল, ম্যাডাম, আমার মা হাসপাতালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে। ডাক্তাররা এখনই এমার্জেন্সি অপারেশনের কথা বলছেন। কোম্পানি থেকে যদি আমাকে একটু অ্যাডভান্স টাকা দিয়ে সাহায্য করা যায়, আমি কথা দিচ্ছি প্রতি মাসের বেতন থেকে সেই টাকাটা আমি শোধ করে দেব। ফোনের ওপারে কয়েক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর অদিতির সেই চেনা বরফ শীতল কণ্ঠস্বর ভেসে এলো, নিতা, তোমার পরিস্থিতিটা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের এই বড় কোম্পানিতে কর্মচারীদের ব্যক্তিগত চিকিৎসার খরচ বহন করার কোনো নিয়ম নেই। তাছাড়া এখন আমাদের সামনে একটা বিশাল আন্তর্জাতিক চুক্তি। তুমি বরং কাল সকালের ওই মিসিং রিপোর্টটা ঠিক করো। টাকা পয়সার কথা পরে অফিসে দেখা যাবে। নিতার ঠোঁট দুটো ফ্যাকাশে হয়ে গেল। গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে শুধু শুকনো গলায় জি ম্যাডাম বলল এবং অবশ হাতে ফোনটা কেটে দিল। মীনাক্ষী ওর দিদির চোখের দিকে চেয়েছিল, যদি কোনো আশার আলো দেখা যায়। নিতা তখন বোনকে সজোরে জড়িয়ে ধরল। নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও মিথ্যে আত্মবিশ্বাসের সঙ্গেই বলল, তুই একদম চিন্তা করিস না রে, দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। এই মিথ্যেটার আড়ালে আসলে লুকানো ছিল একজন দিদির অকৃত্রিম ভালোবাসা। নিজে ধ্বংস হতে বসেও সে অন্যকে বাঁচার ভরসা দিতে জানে। করিডোরের এক কোণে দাঁড়িয়ে রাহুল সব দেখছিল। অফিসের ফাইল আর বেতনের খতিয়ানের বাইরে নিতার এই রূপটা তার কাছে একদম নতুন। একদিকে শয্যাশায়ী মা, অন্যদিকে ছোট বোনের আতঙ্ক, আর এই সব কিছুর মাঝে নিতা একা লড়ে যাচ্ছে। মেয়েটা ভেতরে তাসের ঘরের মতো ভেঙে পড়লেও বাইরে থেকে নিজেকে শক্ত করে রেখেছে। ডাক্তার এসে আবারও মনে করিয়ে দিলেন যে টাকা জমা না পড়লে অপারেশন শুরু করা মুশকিল। নিতা ওর পুরনো কাপড়ের থলিটা খুলল। কিছু কুচকানো নোট, একটা সেভিংস বই আর মায়ের প্রেসক্রিপশন বের করল সে। কিন্তু সব মিলিয়ে যা হল তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। রাহুল আর দেরি করল না। শান্ত পায়ে রিসেপশন কাউন্টারে গিয়ে পকেট থেকে কার্ড বের করল। গলার স্বর একদম নিচু রেখে বলল, এই পেশেন্টের যা যা অ্যাডভান্স লাগে আমি দিয়ে দিচ্ছি, তবে আমার নাম যেন কোনোভাবেই ওনারা জানতে না পারে। রিসেপশনিস্ট অবাক হয়ে তাকালেও রাহুল স্রেফ নিজের গোল্ডেন কার্ডটা বাড়িয়ে দিল। কয়েক মিনিটের মধ্যেই সব কাগজ তৈরি হয়ে গেল। নার্স এসে যখন জানালো যে সব টাকা জমা হয়ে গেছে, নিতা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। কে টাকা দিল? কে সেই মানুষ? নার্স স্রেফ মাথা নাড়ল। উনি পরিচয় দিতে বারণ করেছেন, তবে এখন আর চিকিৎসার কাজে দেরি হবে না। নিতার চোখের জল এতক্ষণে বাঁধ মানল না। দেয়ালটা আঁকড়ে ধরে এসে মেঝের ওপর বসে পড়ল। দুহাত জোর করে ওপরওয়ালার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা জানাল সে। মনে হল শেষ মুহূর্তে এসেই কোনো এক অদৃশ্য দয়ালু হাত ওকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দিল।
রাহুল করিডোরের অন্ধকার এক কোণে শান্ত হয়ে দাঁড়িয়েছিল। হাসপাতালের সাদা এলইডি আলোয় তার চেহারাটা শান্ত দেখালেও মনের ভেতরে একটা বড় সিদ্ধান্ত পাথর চাপা জেদের মতো জেকে বসেছিল। অদিতির ওই বিলাসবহুল এসি অফিসে মনুষ্যত্ব আজ স্রেফ ফাইলের নিচে চাপা পড়ে গেছে, কিন্তু এই নিকষ কালো রাতে হাসপাতালের জনশূন্য করিডোরে দাঁড়িয়ে রাহুল ওরফে রোহান চ্যাটার্জি একটা কথা খুব ভালো করে বুঝতে পারল। মাঝে মাঝে পরিচয় গোপন রেখেই বড় কাজগুলো করতে হয়। সঠিক সময়ে বাড়ানো একটুখানি সাহায্যের হাত যে একটা আস্ত পরিবারকে ধ্বংসের হাত থেকে ফিরিয়ে আনতে পারে, তার জীবন্ত প্রমাণ আজ নিতা। রাত যত গভীর হচ্ছিল, হাসপাতালের নিস্তব্ধতা যেন ততটাই ভারী হয়ে আসছিল। অপারেশন থিয়েটারের দরজার উপরে সেই লাল আলোটা জ্বলছে, তার নিচেই মীনাক্ষীকে নিয়ে গুটিসুটি মেরে বসে আছে নিতা। দুই বোনের চোখে মুখে একই দুশ্চিন্তার ছাপ। নিতা বারবার আসন ছেড়ে উঠছে, আশাবাদী চোখে ডাক্তারের চেম্বারের দিকে তাকাচ্ছে, তারপর আবার বিমর্ষ হয়ে ফিরে এসে ধপ করে বসে পড়ছে। মীনাক্ষী ওর কোলের উপর মায়ের সেই পুরনো চাদরটা বুকের সাথে লেপ্টে ধরে রেখেছে, যেন ওই কাপড়ের ভাঁজেই মায়ের গায়ের পরিচিত গন্ধ আর উষ্ণতাটুকু এখনও বেঁচে আছে। রাহুল নিজেকে আড়ালে রেখেছিল যাতে নিতার মনে কোনো সন্দেহ না জাগে, আবার সে এতটাই কাছে ছিল যাতে প্রয়োজনে মুহূর্তেই ছুটে আসা যায়। বেশ কিছুক্ষণ পর রাহুল হাসপাতালের ক্যান্টিন থেকে 2 কাপ গরম চা নিয়ে এলো। কোনো ভূমিকা না করে চা দুটো দুই বোনের সামনে রেখে দিল সে। নিতা ক্লান্ত চোখে একবার রাহুলের দিকে তাকালো, অস্ফুট বলল, আপনাকে অনেক ধন্যবাদ রাহুলদা। আজ আপনি না থাকলে আমি এই অবস্থায় হাসপাতাল পর্যন্তও পৌঁছাতে পারতাম না। রাহুল গম্ভীর গলায় শুধু এটুকুই বলল, এখন নিজেকে শক্ত রাখুন, বাকি কথা পরে হবে। মীনাক্ষী কাঁপা কাঁপা হাতে চায়ের কাপটা ধরল, ধীর গলায় সে বলে উঠল, মা সবসময় বলতো, ঈশ্বর ভালো মানুষদের একটু দেরিতে পাঠান ঠিকই, কিন্তু বিপদের দিনে তারা ঠিকই সঠিক ঠিকানায় পৌঁছে যায়। নিতা চোখের ইশারায় বোনকে চুপ করিয়ে দিল। হয়তো অপরিচিত একজনের সামনে নিজের ঘরের দৈন্যদশা আর বিশ্বাসের কথাগুলো বলতে বাধছিল তার। মীনাক্ষী চা হাতে নিয়েই ব্যাগ থেকে মায়ের ওষুধের পুরনো স্লিপগুলো বের করতে যাচ্ছিল। ঠিক সেই সময় অসাবধানতায় একটা ছোট প্লাস্টিকের ব্যাগ মেঝেতে পড়ে গেল। তার ভেতর থেকে বেরিয়ে এলো কিছু পুরনো প্রেসক্রিপশন, ভাঁজ করা কয়েকটা কাগজ আর একটা হলদেটে হয়ে যাওয়া বিবর্ণ ছবি। সাথে ছিল মন্দিরের পুজোর কিছু শুকনো ফুল আর প্রসাদ। ঠিক তখনই সেই ছোট্ট পুরনো ছবিটা পিছলে রাহুলের পায়ের কাছে এসে থামল। রাহুল নিচু হয়ে ছবিটা কুড়িয়ে নিল, আর পর মুহূর্তেই তার বুকের ভেতর দম আটকে আসার জোগাড়। ছবিটা অনেক পুরনো, চারপাশটা মুড়ে গেছে আর সময়ের সাথে সাথে রঙও ফিকে হয়ে গেছে। কিন্তু ওই ছবিতে দাঁড়িয়ে থাকা অভিজাত মহিলাকে চিনতে অরবিন্দ অর্থাৎ রাহুলের এক মুহূর্তও লাগল না। তিনি তার জন্মদাত্রী মা, সাবিত্রী চ্যাটার্জি। যুবতী বয়সের সেই শান্ত চেহারা, সেই মায়াবী চোখ, যেখান থেকে সবসময় একরাশ মায়া ঝরে পড়ত। আর তার ঠিক পাশেই সুতির শাড়ি পরা এক সাধারণ চেহারার মহিলা দাঁড়িয়ে আছেন, মুখে তার একটা লাজুক আর বিনম্র হাসি। রাহুল গলাটা খাদে নামিয়ে খুব সাবধানে জিজ্ঞেস করল, এই ছবিটা কার? মীনাক্ষী ধরা বলায় জবাব দিল, মা এই ছবিটা নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রাখেন। মা বলেন, অনেক বছর আগে উনি যখন একটা খুব বড় আর নামজাদা বাড়িতে কাজ করতেন, সেখানকার মালকিন তাকে কোনোদিন কাজের লোক ভাবেননি, নিজের বোনের মতো ভালোবাসতেন। একবার ওই মালকিন খুব কঠিন অসুখে পড়েন। তখন মা রাত জেগে তার সেবা করেছিলেন। তারপর সময়ের নিয়মে দুটো পরিবার চিরদিনের মতো আলাদা হয়ে যায়। কিন্তু মা এই স্মৃতি জড়ানো ছবিটা শত অভাবের মাঝেও হাতছাড়া করেননি। রাহুলের বুকের ভেতরে এক তীব্র আবেগে গভীর কিছু একটা যেন এক নিমিষে ভেঙে আবার জোড়া লাগল। ছোটবেলায় সে মায়ের মুখে প্রায়ই এক রূপকথার মতো গল্প শুনত, এক শান্ত স্বভাবের সাধারণ মহিলার কথা, যিনি এক কঠিন সময়ে মায়ের জীবন বাঁচিয়েছিলেন পরম মমতায়, কোনো টাকা বা নামের আশায় নয়। মা সাবিত্রী বলতেন, পৃথিবীতে কিছু সম্পর্ক রক্তের না হয়েও কর্মের গুণে চিরকালের আপন হয়ে যায়। অরবিন্দ তখন অনেক ছোট ছিল, কথাগুলোর মানে সে তখন বুঝত না। কিন্তু আজ এই হাসপাতালের ধবধবে সাদা এলইডি আলোর নিচে সেই মহিলারই 2 মেয়ে আজ তার সামনে বসে আছে।
আর তাদের জন্মদাত্রী মা ওই অপারেশন থিয়েটারের বদ্ধ দরজার ওপারে মৃত্যুর সাথে লড়ছেন। রাহুল খুব সযত্নে ছবিটা মীনাক্ষীর হাতে ফিরিয়ে দিল। ততক্ষণে তার নিজের চোখ দুটো নোনা জলে ভিজে উঠেছে, কিন্তু সে অত্যন্ত সুকৌশলে নজর নামিয়ে নিল, যাতে কেউ তার এই আবেগটুকু ধরতে না পারে। তার মনে হল মহাকাল যেন একটা অদৃশ্য চক্র পূর্ণ করে তাকে জীবনের ঠিক সেই বাঁকেই এনে দাঁড় করিয়েছে, যেখানে বহু বছর আগের এক অসম্পূর্ণ কৃতজ্ঞতার ঋণ তার জন্য নিভৃতে অপেক্ষা করছিল। নিতা উৎসুক চোখে তার দিকে তাকাল, আলতো করে জিজ্ঞেস করল, আপনি কি ঠিক আছেন? রাহুল চোখের কোণ মুছে হালকা হাসল, বলল, হ্যাঁ, একদম ঠিক আছে। আমি শুধু ভাবছিলাম আপনার মা মনের দিক থেকে নিশ্চয়ই অনেক বড় মাপের একজন মানুষ হবেন। নিতার চোখ সাথে সাথে জলে ভরে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, হবেন নয় গো রাহুলদা, তিনি আজও আছেন আর সব সময় থাকবেন। মায়ের কিচ্ছু হতে পারে না, ঈশ্বর ঠিক তাকে ফিরিয়ে দেবেন। এই একটা বাক্যের মধ্যে এক অভাগী মেয়ের গভীর ভয় যেমন মিশেছিল, তেমনি ছিল অটল বিশ্বাসের পাহাড়। বেশ কিছুক্ষণ পর ডাক্তার অনিমেষ থিয়েটার থেকে বেরিয়ে এলেন। তিনি আশ্বস্ত করে জানালেন, অপারেশনের মূল ধাপ সফলভাবে শুরু হয়েছে। এখন সবচেয়ে বেশি দরকার পরিবারের ধৈর্য আর মনোবল। নিতা কৃতজ্ঞতায় বুহাত জোর করে ওপরওয়ালার কাছে মাথা নোয়াল। রাহুল নিজের পরিচয় আড়াল করতে করিডোরের আরেকটু অন্ধকারে পিছিয়ে গেল ঠিকই, কিন্তু তার ভেতরের সিদ্ধান্তটা এখন পাহাড়ের মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। সে এখন আর কেবল অদিতি রায়ের আসল রূপ দেখতে আসা কোনো ছদ্মবেশী উত্তরাধিকারী বা ধনকুবেরের ছেলে নয়। সে সাবিত্রী চ্যাটার্জির ছেলে, যে মায়ের জীবন একদিন নিতার মা নিজের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে বাঁচিয়েছিলেন। ক্ষমতা আর প্রতিপত্তি মানুষের চোখের সামনে এমন এক দেয়াল তুলে দেয়, যেখানে নিজের স্বার্থ আর দম্ভ ছাড়া আর কিছুই দেখা যায় না। কিন্তু জীবনের আসল সত্যিগুলো আসলে লুকিয়ে থাকে সেই সব মানুষের ভিড়ে, যাদের আমরা তুচ্ছ ভেবে অবহেলা করি। হাসপাতালের ওই শুনশান বারান্দায় দাঁড়িয়ে রাহুল ওরফে রোহান চ্যাটার্জি মনে মনে তার মাকে কথা দিল, যেসব মানুষ সারাটা জীবন কোনো স্বার্থ ছাড়াই অন্যের সেবা করে গেছে, তাদের আর কোনো অন্যায় বা অপমানের মুখে সে তিলে তিলে শেষ হতে দেবে না। ম্যানেজার সঞ্জয় মিত্রের জালিয়াতি, অদিতি রায়ের নিষ্ঠুরতা আর নিতার এই অসহায়ত্ব সবকিছুই এখন রাহুলের কাছে এক সুতোই গাঁথা। তার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এই যান্ত্রিক দুনিয়ায় কি একজন সাধারণ মানুষের আর্তনাদ কোনোদিন বিচার পাবে, নাকি তা চিরকাল বড় বড় কর্পোরেট ফাইল আর রাগী মালিকের হুকুমের নিচেই চাপা পড়ে থাকবে? ওটির দরজায় জ্বলতে থাকা লাল আলোটার দিকে তাকিয়ে রাহুল অনুভব করল তার দীর্ঘদিনের ধৈর্যের বাঁধ আজ সত্যিই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। ভোর হওয়ার ঠিক আগ মুহূর্তে ওটির লাল আলোটা নিভে গেল। ডাক্তার অনিমেষ মুখার্জি বাইরে বেরিয়ে এসে স্বস্তির হাসি হাসলেন, জানালেন যে বড় বিপদটা কেটে গেছে। তবে তিনি এও সাবধান করে দিলেন যে এখন থেকে রোগীর দেখাশোনা আর ওষুধের ব্যাপারে এক চুলো খামতি রাখা চলবে না। নিতা এই সুসংবাদটা শুনে চোখ দুটো বুজে শান্তিতে একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে হল কেউ যেন জাদুর ছোঁয়ায় তার বুকের ভেতর পাথর হয়ে চেপে থাকা পাথরটা সরিয়ে দিয়েছে। ছোট বোন মীনাক্ষী তখন ডুকরে কাঁপতে কাঁপতে মায়ের নাম ধরে ডাকছিল। রাহুল করিডোরের আড়ালে দাঁড়িয়ে এই দৃশ্যটা দেখল। তার ভেতরটা তখন তোলপাড় হচ্ছে। সে চাইলে এখনই নিজের পরিচয় দিয়ে বলতে পারত যে হাসপাতালের সব টাকা সেই দিয়েছে। তার মায়ের সঙ্গে নিতার মায়ের পুরনো ঋণের কথা বলতে পারত, কিংবা বলতে পারত সে আসলে কোনো নগণ্য কর্মচারী নয়। কিন্তু রাহুল জানত, কিছু ধ্রুব সত্য সময়ের আগে বলে দিলে তার গুরুত্ব হারিয়ে যায়। ভোরের এক ফালি আলো যখন জানালার কাঁচ চিরে ভেতরে এসে পড়ল, ঠিক তখনই নিতার ফোনে পরপর কতগুলো মিসড কলের নোটিফিকেশন ভেসে উঠল। সঞ্জয় মিত্রের অজস্র কল আর এইচআর থেকে আসা সেই কড়া মেসেজ, যেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে যে প্রেজেন্টেশনের ফাইল যেন সকালের মধ্যে তৈরি থাকে। নিতার মা তখন কেবল জমের দুয়ার থেকে ফিরেছেন।
মীনাক্ষীর চোখ দুটো সারা রাত জেগে কান্নায় জবা ফুলের মতো লাল হয়ে আছে। এত সংকটের মাঝেও নিতা তার অবসন্ন শরীর নিয়ে রাহুলের দিকে তাকিয়ে বলল, রাহুলদা, আমাকে এখনই অফিসে যেতে হবে। রাহুল জীবনে প্রথমবারের মতো একটু কড়া আর গম্ভীর গলায় নিতার কাছে জানতে চাইল, আপনার মা হাসপাতালে এমন আশঙ্কাজনক অবস্থায় আছেন, আর আপনি সব ফেলে অফিসে চলে এলেন? নিতা রাহুলের চোখে সরাসরি তাকাল। তার গলার স্বরটা শান্ত কিন্তু ভীষণ বিষণ্ণ। সে বলল, সাধারণ গরিব মানুষের সবচেয়ে বড় অসহায়ত্ব বোধহয় এখানেই রাহুলদা। বুকের ভেতর পাহাড় সমান কষ্ট আর মা বোনের চিন্তা ঘরের ভেতর লুকিয়ে রেখে আমাদের বাইরে হাসি মুখে কাজ করতে হয়। তা না হলে সমাজের ওপরওয়ালারা বলতে 1 সেকেন্ডও সময় নেবে না যে আমাদের মতো মানুষদের কোনো দায়িত্ব বোধে নেই। নিতার মুখ থেকে এই রূঢ় সত্যিটা শোনার পর রাহুলের আর কোনো পাল্টা যুক্তি দেওয়ার সুযোগ ছিল না। সেই দিন দুপুরের পর থেকে ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টস অফিসের চিরচেনা চেহারাটা একদম বদলে গিয়েছিল। পরের দিনের বড় চুক্তি আর বাঙালির পয়লা বৈশাখকে কেন্দ্র করে পুরো কোম্পানি এক এলাহি আয়োজন করেছে। অফিসের মেন হলে টাটকা ফুল দিয়ে বড় করে আলপনা করা হয়েছে। জায়গায় জায়গায় পিতলের প্রদীপ আর মোমবাতি সাজানো, কলার পাতায় রকমারি বাঙালি মিষ্টি আর নাড়ু পরিপাটি করে রাখা, দেয়াল জুড়ে বাংলার ঐতিহ্যের সব ছবি, আর বাইরে বড় বড় মিডিয়া টিমের সদস্যরা তাদের ক্যামেরা ঠিকঠাক করে নিচ্ছে। ওপরতলা থেকে অফিসের এই জৌলুস দেখলে মনে হবে সব কিছু ঠিকঠাক চলছে, একদম নিখুঁত। কিন্তু সেখানে উপস্থিত কেউ কল্পনাও করতে পারছিল না যে এই বিলাসবহুল অট্টালিকারই এক অন্ধকার কোণে সারা রাত না ঘুমানো একটা মেয়ে তার অসুস্থ মায়ের চিন্তা বুকের গভীরে চেপে রেখে এক মনে অফিসের ফাইলগুলো গুছিয়ে যাচ্ছে। সিইও অদিতি রায় সকাল থেকেই প্রতিটি প্রস্তুতির ওপর কড়া নজর রাখছিলেন। পরনে দামি গরদের শাড়ি, কপারে ছোট লাল টিপ। তার চেহারায় ছিল সেই দৃঢ়তা যাকে লোকে সফল নেতৃত্বের চিহ্ন বলে মনে করে। দীপঙ্কর রায় নিজেও অনুষ্ঠানে এসেছিলেন এবং তার কিছুক্ষণ পরেই প্রভাবশালী চ্যাটার্জি গ্রুপের প্রধান সুবিমল চ্যাটার্জির আসার খবর ছড়িয়ে পড়ল। অদিতি মনে প্রাণে চেয়েছিলেন চ্যাটার্জি গ্রুপের সামনে এটা প্রমাণ করতে যে ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টস কেবল একটা ব্যবসা প্রতিষ্ঠান নয়, বরং এটি বাঙালির সংস্কার আর মানবিক মূল্যবোধে ঘেরা একটা বড় পরিবার। মূল মঞ্চে রিহার্সাল করার সময় অদিতি মাইক্রোফোনে জোর গলায় বলছিলেন, পয়লা বৈশাখ মানেই মানুষে মানুষে সমতা আর প্রীতির উৎসব। তিনি আরও বলছিলেন যে এই কোম্পানিতে পদমর্যাদা দিয়ে কেউ ছোট বা বড় নয় এবং প্রতিটি সাধারণ কর্মী এই সাফল্যের অবিচ্ছেদ্য অংশ। অদিতির এই কথাগুলো উপস্থিত সবার কানে খুব মিষ্টি শোনাচ্ছিল এবং ঘন ঘন হাততালিতে পুরো হল মুখর হয়ে উঠছিল। কিন্তু সেই ঝলমলে মঞ্চের ঠিক পেছনে ম্যানেজার সঞ্জয় মিত্র নিতার দিকে ঝুঁকে দাঁড়িয়ে একদম নিচু কিন্তু বিষাক্ত স্বরে হুমকি দিচ্ছিল, গতকালের ভুলের মাসুল কিন্তু এখনও শেষ হয়নি। যদি কারো সামনে মুখ খোলার সাহস দেখাও তবে আমি প্রমাণ করে দেব যে মেইন ফাইলটা তোমার কম্পিউটার থেকেই জালিয়াতি করা হয়েছে। আর মাথায় রেখো, তোমার মায়ের ওই দামি চিকিৎসা কিন্তু। নিতা বড় বড় চোখে সঞ্জয় মিত্রের দিকে তাকিয়ে রইল, কিন্তু মুখে একটা শব্দও করল না। তার বিবর্ণ মুখে সারা রাতের হাড় ভাঙা খাটুনির ছাপ একদম স্পষ্ট। চোখের নিচে দুশ্চিন্তার কালো দাগগুলো আরও গাঢ় হয়ে বসেছে, কিন্তু হাত দুটো তখনও যন্ত্রের মতো একের পর এক ফাইলগুলো নিখুঁতভাবে সাজিয়ে যাচ্ছিল। রাহুল দূরে এক কোণায় দাঁড়িয়ে এই পুরো নোংরা নাটকটা চুপচাপ দেখছিল। রাগে ওর রক্ত টকবক করে ফুটছিল, কিন্তু ও জানত এখন হুট করে কিছু করলে সব ভেস্তে যাবে। সকাল থেকেই ও নিজের বুদ্ধি খাটিয়ে বেশ কিছু ডিজিটাল প্রমাণ, অফিসের মূল রেজিস্টারের কপি আর প্রিন্ট আউটের প্রতিটা সময়ের হিসেব নিজের পকেটে খুব সাবধানে লুকিয়ে রেখেছে। রাহুলের বুঝতে বাকি ছিল না যে সঞ্জয় মিত্র নিজের জালিয়াতি আর ভুল ঢাকতে শুধু মিথ্যে বলছে না, বরং খুব ঠান্ডা মাথায় নিতাকে বলির পাঠা বানাচ্ছে। সন্ধ্যা নামতেই একে একে নামি দামি অতিথিরা হলে ঢুকতে শুরু করলেন। স্পিকারে রবীন্দ্রসঙ্গীতের সুর বাজছে, আর অফিসের কর্মচারীরা নিজেদের বুকের কষ্ট চেপে মুখে কৃত্রিম হাসি মেখে ঘুরে বেড়াচ্ছেন। বাইরে থেকে দেখলে ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টসকে তখন সত্যিই এক সুখী আর আদর্শ পরিবারের মতো লাগছিল। সুবিমল চ্যাটার্জি যখন মূল হলে ঢুকলেন, রাহুল করিডোর থেকে বেশ দূর থেকে বাবাকে একবার দেখল। ভিড়ের মাঝে সুবিমল বাবুর চোখও একবার নিজের ছেলের ওপর গিয়ে পড়ল। তিনি ছেলেকে চিনতে পারলেও মুখে বিন্দুমাত্র ভাবান্তর হতে দিলেন না।
এক মুহূর্তের সেই স্থির দৃষ্টিতে বাবা আর ছেলের মধ্যে যেন হাজারটা কথা হয়ে গেল। সুবিমলবাবুর চোখের ভাষা যেন বলছিল, রোহান, এই রাজপ্রাসাদের ভেতরের আসল কঙ্কালটা কি তুমি দেখতে পাচ্ছ? আর রাহুলের শান্ত চাউনি যেন উত্তর দিচ্ছিল, বাবা, সত্যিটা এখনো সবার সামনে আসেনি ঠিকই, কিন্তু আমি নিজের চোখে তার অনেকটাই দেখে ফেলেছি। ঠিক সেই সময়েই মঞ্চের পেছনের দিকে হঠাৎ একটা শোরগোল পড়ে গেল। একটা খুব দরকারি প্রেজেন্টেশন ফাইল অন্য কোথাও খুঁজে পাওয়া গেছে বলে হট্টগোল শুরু হলো। ম্যানেজার সঞ্জয় মিত্র এক মুহূর্ত দেরি না করে সবার সামনে চিৎকার করে আবার নিতার নামটা তুলে ধরল। অদিতি রায়, যে ঠিক কিছুক্ষণ আগেই সমতা আর সম্মানের ওপর বড় বড় আদর্শের বুলি আওড়াচ্ছিল, সে রাগে কাঁপতে কাঁপতে দ্রুত পায়ে পেছনে চলে এলো। কটু গলায় সে চিৎকার করে উঠল, নিতা, আজকেও সেই একই গাফিলতি? একবারও কি মাথায় ঢোকে না যে আজ এই কোম্পানির মান সম্মান আর ভবিষ্যৎ নিয়ে কত বড় বাজি রাখা আছে? নিতা একদম দমে গিয়ে কাঁপা কাঁপা গলায় মিনতি করল, ম্যাডাম, বিশ্বাস করুন, আমি সব কটা ফাইল একদম নিয়ম মেনে সাজিয়ে রেখেছিলাম। হয়তো অন্য কেউ এটা। অদিতি ওকে কথা শেষ করতে দিল না, হাত উঁচিয়ে থামিয়ে দিল। ঠিক সেই সময় তার কড়া নজর পড়ল রাহুলের ওপর। সে দেখল রাহুল নিতার খুব কাছে দাঁড়িয়ে আছে, যেন ওকে সাহস জোগাতে চাইছে। অদিতি চরম অবজ্ঞা সুরে জিজ্ঞেস করল, আর তুমি? তোমার আসল কাজটা কি? পিয়ন হিসেবে আমাদের সাহায্য করা, নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব আজেবাজে কথা শোনা? বাইরে হলের হৈহট্টগোলের মাঝে অদিতির এই অপমানটা তীরের মতো বিঁধল রাহুলের গায়ে। ও জীবনে প্রথমবার মাথা পুরোপুরি উঁচু করে অদিতির চোখের দিকে সরাসরি তাকাল। বাইরে উৎসবের প্রদীপ জ্বলছে, রজনীগন্ধার গন্ধে ম ম করছে চারপাশ, অথচ এই চকচকে জাকজমকের আড়ালে বছরের পর বছর লুকিয়ে থাকা নোংরা সত্যিগুলো এখন বেরিয়ে আসার জন্য ছটফট করছে। অদিতির চোখে সেই চেনা অহংকার আর জেদ, কিন্তু রাহুল আজ আর চুপ করে থাকল না। নিতা অপমানে মাথা নিচু করে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সঞ্জয় মিত্র ওর পেছনে এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে যেন জগতের সব সত্য তারই পকেটে বন্দী। হলের বাইরে থেকে আসা করতালির শব্দটা রাহুলের কাছে তখন বিষের মতো ঠেকছিল। অদিতি রাহুলকে আবার ধমক দিয়ে উঠল, আমি তোমাকে স্পষ্ট জিজ্ঞেস করেছি, তুমি এখানে নিজের কাজ করতে এসেছ নাকি অন্যদের ব্যক্তিগত বিষয়ে নাক গলাতে ভিড় জমিয়েছ? রাহুল তখন খুব শান্ত কিন্তু গম্ভীর গলায় উত্তর দিল, ম্যাডাম, চোখের সামনে একজনের উপর দিনের পর দিন অন্যায় হতে দেখলে সেটাকে অন্যের ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাওয়া হয়তো আজকের দিনে খুব সহজ, কিন্তু ম্যাডাম, সেটা কোনোভাবেই ঠিক নয়। রাহুলের মুখে এমন সাহসী কথা শুনে আশেপাশের কর্মচারীদের যেন দম বন্ধ হয়ে আসার জোগাড়। একজন সামান্য পিয়ন সিইওর চোখের দিকে তাকিয়ে এভাবে কথা বলতে পারে, এটা কেউ স্বপ্নেও ভাবেনি। অদিতির ফর্সা মুখটা রাগে আর অপমানে মুহূর্তেই লাল হয়ে উঠল। সে দাঁতে দাঁত চেপে বলল, নিজের সীমার মধ্যে থাকতে শেখো। তোমাকে এই অফিসে রাখা হয়েছে ওপরওয়ালার হুকুম তামিল করার জন্য, জ্ঞান দেওয়ার জন্য নয়। সঞ্জয় মিত্র এই সুযোগটা হাতছাড়া করল না। অদিতির কানে বিষ ঢেলে সে বলল, ম্যাডাম, আমি তো আপনাকে অনেক আগেই সাবধান করেছিলাম। এই নিচু স্তরের লোকেদের যদি বেশি মাথায় তোলা হয় তবে তারা নিজেদের ধরাকে সরা জ্ঞান করতে শুরু করে। রাহুল এক মুহূর্তের জন্য সঞ্জয়ের ধূর্ত চোখের দিকে তাকাল, তারপর পকেট থেকে ভাঁজ করা কয়েকটা কাগজ বের করে আনল। সে খুব শান্ত গলায় বলল, বেশি প্রশ্রয় দেওয়ার কথা আপনি একদম ঠিকই বলেছেন সঞ্জয় স্যার। অফিসের কিছু মানুষের নোংরামি আর মিথ্যেগুলো লুকানোর জন্য সত্যিই তাদের বোধহয় প্রয়োজনের চেয়ে অনেক বেশি ছাড় দেওয়া হয়েছে। সঞ্জয় মিত্রের হাসিমুখটা মুহূর্তেই পাথরের মতো জমে গেল। অদিতি ভ্রুকুচকে সন্দিগ্ধ মনে জিজ্ঞেস করল, এই আজেবাজে কাগজগুলো আসলে কি? রাহুল তখন যুক্তি দিয়ে গুছিয়ে বলতে শুরু করল, এগুলো হলো গুদামঘরের আসল এন্ট্রি রেজিস্টার আর সিসিটিভি কন্ট্রোল রুমের ডিউটি রোস্টার। নথিপত্র বলছে যে সময় নিতা সরকারের আইডি থেকে ফাইল বদলানো হয়েছে ঠিক সেই সময় নিতা আপনার ফ্লোরে চায়ের ট্রে নিয়ে আসছিল। আর আশ্চর্যের বিষয় হল, ঠিক সেই একই সময় সঞ্জয় স্যার আপনার কেবিনের পেছনের কম্পিউটার সিস্টেমে একা কাজ করছিলেন। রাহুলের কথা শেষ হতেই চারদিকে যেন শ্মশানের নীরবতা নেমে এলো। নিতা জীবনে প্রথমবারের মতো মাথা তুলে রাহুলের দিকে তাকাল। তার নিজের কানেই বিশ্বাস হচ্ছিল না যে এই নিঃস্বার্থ মানুষটা তার মতো এক নগণ্য মেয়ের জন্য এত বড় ঝুঁকি নিয়ে সব প্রমাণ জোগাড় করেছে। সঞ্জয় মিত্র তখন ভয়ে ঘামতে শুরু করেছে। সে তোতলাতে তোতলাতে বলল, এসব ডাহা মিথ্যে। একজন সাধারণ পিয়ন এই কনফিডেন্সিয়াল কাগজগুলো পেল কিভাবে? রাহুল অত্যন্ত তাচ্ছিল্যের সাথে একটু হাসল। তার সেই হাসিতে ছিল এক অদ্ভুত আত্মবিশ্বাস। সে ধীরস্থিরভাবে বলল,
কাগজগুলো আমি কিভাবে পেলাম সেটা বড় কথা নয় সঞ্জয় স্যার। বড় কথা হলো এই কাগজগুলোতে আপনার আসল চেহারাটা বেরিয়ে এসেছে। আর সত্যিটা যখন একবার সামনে আসে তখন পিয়ন হোক বা বড় কর্তা, কাউর ক্ষমতা নেই তাকে ধামাচাপা দেওয়ার। রাহুল খুব শান্তভাবে উত্তর দিল, সত্যি জানার জন্যে খুব বড় কোনো পদের দরকার হয় না ম্যাডাম, স্রেফ চোখ কান খোলা রাখা আর ন্যায়ের পথে থাকাটাই আসল। অদিতি একরকম ছো মেরে রাহুলের হাত থেকে কাগজগুলো নিল এবং খুঁটিয়ে দেখতে লাগল। তার চেহারায় প্রথমবারের মতো সন্দেহের রেখা ফুটে উঠল ঠিকই, কিন্তু আভিজাত্যের অহংকার তাকে সহজে হার মানতে দিচ্ছিল না। সে গলা চড়িয়ে বলল, আজকের এই বিশেষ দিনে তোমরা কি ধরনের নোংরামি শুরু করেছ? তোমরা কি আন্দাজ করতে পারছ বাইরে আমাদের আমন্ত্রণে কত বড় বড় মানুষ বসে আছেন? রাহুল বিন্দুমাত্র বিচলিত না হয়ে ধীর গলায় বলল, সমস্যাটা বোধহয় এখানেই ম্যাডাম। আপনার মাথায় সবসময় দামি অতিথিদের তালিকাটা ঘোরে, কিন্তু এই আলিশান অফিসের ভেতর যারা দিনরাত ঘাম ঝরিয়ে কাজ করে চলেছে, সেই সাধারণ মানুষগুলোর কথা মনে রাখার প্রয়োজন আপনি বোধ করেন না। রাহুলের এই সোজাসাপটা কথাগুলো অদিতির মনে একদম তীরের মতো গিয়ে বিঁধল। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে এক গম্ভীর আর ভারী কণ্ঠস্বর শোনা গেল, রোহান, অনেক হয়েছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কার ভেতরে কতটুকু মানুষ আছে সেটা তুমি বেশ ভালোভাবেই দেখে নিয়েছ। সবাই অবাক হয়ে দেখল হলের পেছনের সারি থেকে ধীর পায়ে এগিয়ে আসছেন সুবিমল চ্যাটার্জি। তার পাশে দাঁড়িয়েছিলেন দীপঙ্কর রায়, যার মুখে তখন চরম বিস্ময় আর অস্বস্তি। অদিতি একবার সুবিমলবাবুর দিকে তাকাল, আরেকবার রাহুলের দিকে। তার পৃথিবীটা যেন ওলটপালট হয়ে যাচ্ছিল। অস্ফুটে অদিতির মুখ দিয়ে বেরোল, রোহান। কয়েক সেকেন্ডের মধ্যেই হলের ভেতরে গুঞ্জন শুরু হয়ে গেল। কর্মচারীরা একে অপরের গানে ফিসফিস করে বলতে লাগল, আরে, এ তো সেই পিয়ন রাহুল নয়, এ হল সুবিমল চ্যাটার্জির একমাত্র ছেলে, যার সাথে ম্যাডামের বিয়ের কথা চলছে, স্বয়ং রোহান চ্যাটার্জি। ম্যানেজার সঞ্জয় মিত্রের মুখের রক্ত যেন মুহূর্তেই হিম হয়ে গেল। সে ফ্যাকাশে মুখে চেয়ে রইল। আর নিতা, সে যেন এক ঘোরের মধ্যে পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। তার চোখের সামনে রাহুল নামের সেই সাধারণ যুবকটি, যার ময়লা শার্ট আর সস্তার চটি দেখে সবাই এতদিন হাসাহাসি করেছে, সে এখন ধীরে ধীরে তার আসল পরিচয় আর গাম্ভীর্যে ফিরে আসছিল। সুবিমল চ্যাটার্জি ছেনার পাশে এসে দাঁড়ালেন। খুব শান্ত গলায় বললেন, রোহান, এখন আর নিজের পরিচয় লুকিয়ে রাখার কোনো দরকার নেই। রোহান বাবার দিকে একবার তাকিয়ে অদিতির মুখোমুখি হল। ওর গলার স্বর খুব চড়া ছিল না, কিন্তু তা হলের প্রতিটি কোণায় পরিষ্কার শোনা গেল। রোহান গম্ভীর গলায় বলল, আমি এই কোম্পানিতে কোনো রাজপুত্রের মতো বিয়ের সাজে ধুমধাম করে আসতে আসিনি। কাউকে সবার সামনে নিচু করাও আমার উদ্দেশ্য নয়। আমি শুধু দেখতে এসেছিলাম যে বড় বড় বুলি আওড়ে আপনারা স্টেজ সাজান, সেগুলো কি আপনাদের আচরণে বা মানুষের প্রতি সম্মানে একটুও খুঁজে পাওয়া যায়? অদিতি যেন পাথর হয়ে গেল। কিছু বলতে চেয়েও সে মুখ ফুটে কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না। রোহান থামল না। আপনি নিজের মুখে কর্মচারীদের নিজের পরিবারের লোক বলেছেন, অথচ সেই আপনি সামান্য একটা ভুলের অজুহাতে সবার সামনে তাদের জঘন্যভাবে অপমান করেছেন। আমি দেখেছি কিভাবে কোনো তদন্ত ছাড়াই নিতা সরকারকে দোষী বানানো হলো। তার মা যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, আপনাদের এই বড় কোম্পানি তখন মানবিকতার চেয়ে অফিসের ফাইলের চিন্তায় বেশি মগ্ন ছিল। আর আজ নববর্ষের এই শুভ লগ্নে যখন আপনি মঞ্চে দাঁড়িয়ে সাম্যের বড় বড় কথা বলছিলেন, ঠিক সেই মঞ্চের পেছনেই একজন নির্দোষ মেয়েকে আবার পায়ের নিচে পিষে ফেলার চেষ্টা চলছিল। দীপঙ্কর রায় লজ্জায় মাথা নিচু করে নিলেন। সিকিউরিটি গার্ড বিকাশ বড়ুয়া আর প্যান্ট্রির শিখা পিসি ভিড়ের এক কোণায় স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের বহু বছরের জমে থাকা নীরবতা আজ যেন রোহানের কণ্ঠে প্রতিবাদের ভাষা খুঁজে পেয়েছে। রোহান হাতের কাগজগুলো অদিতির সামনের টেবিলে রেখে খুব শান্তভাবে ঘোষণা করল, ম্যাডাম, এটা স্রেফ ফাইলের কোনো যান্ত্রিক ভুল নয়। এটা আসলে আপনাদের সেই সংকীর্ণ মানসিকতার ভুল, যেখানে চেয়ার বা পদমর্যাদা মানুষের চেয়ে বড় হয়ে যায়, আর একজন রক্তমাংসের মানুষ তুচ্ছ আর নগণ্য হয়ে যায়। সুসজ্জিত সেই হলে এখন আর কারো হাতে করতালির শব্দ নেই। চারদিকের উৎসবের আবহটাও যেন আচমকা থেমে গিয়ে এক গভীর নিস্তব্ধতায় মিশে গেল। এটি ছিল এমন এক থমথমে নীরবতা, যেখানে কোনো চিৎকারের চেয়ে সত্যের আওয়াজ অনেক বেশি জোরালো শোনায়। সিইও অদিতি রায়, যে কয়েক মুহূর্ত আগেও মঞ্চে দাঁড়িয়ে কোম্পানির গরিমা আর আধুনিকতার কথা বিশ্বকে শোনাতে যাচ্ছিল,
সে এখন নিজেরই সাধারণ কর্মচারীদের একরাশ ঘৃণার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জীবনের প্রথমবার সে হাড়ে মজ্জায় টের পেল যে প্রকৃত নেতৃত্ব কোনো দামি চেয়ারে বসে আসে না, বরং অন্যের সম্মান আর মর্যাদা দেওয়ার মানসিকতা থেকেই তার জন্ম হয়। হলের চারদিকে ছড়িয়ে থাকা সেই জমাটবদ্ধ স্তব্ধতার মাঝে অদিতি রায়কে বড্ড অসহায় আর একা লাগছিল। তার বিপুল সম্পদ ছিল, আকাশ ছোঁয়া খ্যাতি ছিল, বাবার সমর্থন ছিল, এমনকি চারদিকে জৌলুসের কোনো অভাব ছিল না। কিন্তু ঠিক এই মুহূর্তে তার সাজানো মিথ্যে কথাগুলো আর তাকে বাঁচাতে এগিয়ে এল না। সে কাঁপা কাঁপা চোখে নীতা সরকারের দিকে তাকাল, তারপর সেই সব কর্মচারীদের দিকে দৃষ্টি ফেরাল যাদের সঙ্গে সে আজীবন কেবল হুকুমের সুরে কথা বলে এসেছে। অদিতির ঠোঁট দুটো অপরাধবোধে কেঁপে উঠল। সে খুব ক্ষীণ সরে বলল, আমার সত্যি বড় ভুল হয়ে গিয়েছে। কিন্তু অদিতির মুখ থেকে বের হওয়া এই একটা ছোট বাক্য গত কয়েকদিনের পাহাড় সমান অপমান আর আঘাতের ক্ষতগুলো ভরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল না। নীতা সরকার তার বিবর্ণ মুখে অপরাধীর মতো মাথা নিচু করে মিনতি করল, ম্যাডাম, আমি কোনোদিন আপনার কাছে দয়া চাইনি। আমি শুধু চাই এই কোম্পানিতে ভবিষ্যতে আর কাউকে যেন গরিব হওয়ার অপরাধে এভাবে মিথ্যে অপবাদ মাথায় নিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে না হয়। নীতার কথাগুলো শুনে সেখানে দাঁড়িয়ে থাকা সাধারণ কর্মীদের অনেকেরই চোখ ভিজে গেল। সুবিমল চ্যাটার্জি ছেলের দিকে স্নেহের দৃষ্টিতে তাকালেন। তার চোখে তখন এক অদ্ভুত তৃপ্তি, যা একজন বাবা কেবল তখনই অনুভব করেন যখন তার সন্তান টাকার জোরে নয়, বরং শিক্ষা আর মূল্যবোধ দিয়ে নিজেকে বড় প্রমাণ করে। দীপঙ্কর রায় তখন ম্যানেজার সঞ্জয় মিত্রের দিকে কড়া চোখে তাকিয়ে সাথে সাথে জালিয়াতির বিস্তারিত তদন্তের নির্দেশ দিলেন। যে সঞ্জয় মিত্র এতদিন নিরীহ মানুষদের ভয় দেখিয়ে নিজের ক্ষমতা জাহির করত, সে আজ নিজের পাতা ফাঁদেই আটকা পড়ে অপমানে মাথা নিচু করে রইল। রোহান তখন অদিতির চোখের দিকে তাকিয়ে শেষবারের মতো বলল, আমি এই চট্টগ্রামে এসেছিলাম আমাদের দুই পরিবারের মধ্যে একটা নতুন সম্পর্ক তৈরি করতে। কিন্তু ম্যাডাম, আমি বিশ্বাস করি যে একটা সম্পর্ক কেবল দুটো বড় পরিবারের আভিজাত্য দিয়ে টেকে না। সেটা টিকে থাকে সেই মানুষগুলোকে দেওয়া সম্মানের ওপর, যাদের কাছ থেকে আমাদের পাওয়ার কিছুই নেই। আমি সারা জীবনের জন্য এমন কোনো সম্পর্কে জড়াতে পারব না যেখানে মানুষের মুখের মিষ্টি কথায় কেবল লোক দেখানো মানবিকতা থাকে, আর স্বভাবে লুকিয়ে থাকে চরম অহংকার। অদিতির চোখে তখন অনুতাপের জল, কিন্তু রোহানের সিদ্ধান্ত ছিল একদম অটল। রোহান সবার সামনে এটাও পরিষ্কার করে দিল যে নীতা সরকার এবং তার পরিবারকে সে যে সাহায্য করেছে সেটা কোনো দয়া বা করুণা ছিল না। এটা আসলে বহু পুরনো এক ঋণের প্রতিদান। একসময় নীতার মা সাবিত্রী চ্যাটার্জি পরিবারের এক চরম বিপদের দিনে দিনরাত সেবা করেছিলেন। এই অবিশ্বাস্য কথা শুনে নীতা বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল, কিন্তু রোহান তাকে কৃতজ্ঞতা জানানোর কোনো সুযোগই দিল না, কারণ সে জানত সত্যিকারের সাহায্যের বোঝায় কাউকে নুয়ে পড়তে দেওয়া ঠিক নয়। সেদিন ইস্টার্ন ক্রাউন এক্সপোর্টসের নববর্ষের অনুষ্ঠানটা অদিতি রায়ের পরিকল্পনা মতো হল না ঠিকই, তবে হয়তো অন্য যে কোনো বারের চেয়ে অনেক বেশি জীবন্ত আর সত্যি হয়ে উঠল। প্রদীপের স্নিগ্ধ আলোয় অফিসের প্রতিটি মানুষ জীবনে প্রথমবারের মতো বুঝতে পারল যে সমাজের সত্যিকারের সাম্য আর প্রীতি আর ভালোবাসা শুধু দামি ফুল বা মিষ্টির আয়োজনে আটকে থাকে না, তা থাকে মানুষের ব্যবহারের নম্রতায় আর সততায়। জীবন বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, টাকা দিয়ে হয়তো আলিশান বাড়ি কেনা যায়, কিন্তু মানুষের সম্মান আর ভালোবাসা কেনা যায় না। পদের দাপটে হাজারটা মানুষকে হয়তো ভয় দেখিয়ে দাঁড় করিয়ে রাখা যায়, কিন্তু সত্যিকারের সম্মানটা মানুষের মন থেকেই অর্জন করে নিতে হয়। এই গল্পটা আমাদের একটা খুব সাধারণ সত্যি শিখিয়ে যায়। মানুষের আসল পরিচয় তার দামি জামাকাপড়, পদমর্যাদা বা ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা যায় না, মাপা হয় তার আচরণ দিয়ে। বাইরে থেকে মানুষটা যতই সফল হোক না কেন, কথার ভেতর যদি বিষ আর অহংকার লুকিয়ে থাকে, তবে সেই সফলতা একেবারেই অন্তঃসারশূন্য। অদিতির বিশাল কোম্পানি ছিল, নামডাক ছিল, ক্ষমতাও ছিল, কিন্তু যে সাধারণ মানুষগুলো দিনরাত ঘাম ঝরিয়ে ওর এই সাম্রাজ্যটাকে দাঁড় করিয়ে রেখেছে, তাদের কষ্ট বা চোখের জল ও কোনো দিন দেখতে পায়নি। অন্যদিকে নীতার কাছে টাকা পয়সা ছিল না ঠিকই, কিন্তু ওর ছিল অসীম ধৈর্য আর যে কোনো মূল্যে পরিবারের মুখে হাসি ফোটানোর লড়াই করার জেদ। আমরা প্রায় বাইরের চাকচিক্য দেখে মানুষদের বড় লোক বলে ভুল করি, কিন্তু আসল সত্যিটা হলো বড় মানুষ তো সেই যে সমাজের চোখে ছোট মানুষদেরও সম্মান দিয়ে বুকে টেনে নিতে পারে। পরিবার শুধু রক্তের বাঁধনে তৈরি হয় না, বিপদের দিনে ভরসা হয়ে পাশে দাঁড়ানোর সদিচ্ছাটাই একটা পরিবার গড়ে তোলে।
রোহান যেন এটাই দেখিয়ে দিল, সত্যিকারের মানুষ সেই যে চোখের সামনে অন্যায় হতে দেখলে চুপ করে থাকে না, আর কাউকে সাহায্য করার পর সেই ঋণের বোঝাটা তার ঘাড়ে চাপিয়ে দেয় না। আমাদের সবারই মনে রাখা উচিত, অফিস হোক বা সংসার, মানুষের আত্মসম্মানটাই সবচেয়ে বড় সম্পদ। জমানো টাকা হারিয়ে গেলে হয়তো আবার খেটে রোজগার করা যায়, কিন্তু কারোর আত্মসম্মান একবার ভেঙে গুড়িয়ে দিলে সেই ক্ষত আর কোনো দিন মেটে না। তাই কাউকে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন। হুকুম করার আগে উল্টো দিকের মানুষটার অবস্থাটা বোঝার চেষ্টা করুন, আর কারোর নীরবতাকে কখনো তার দুর্বলতা ভাববেন না। গল্পটা যদি সত্যি আপনাদের মন ছুঁয়ে থাকে, তবে কমেন্ট করে জানাবেন রোহানের এই দিয়ে ভাঙ্গার সিদ্ধান্তটা কি ঠিক ছিল, নাকি অদিতিকে নিজের ভুল শোধরানোর জন্য দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া উচিত ছিল। গল্পটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর এমন আরও অনেক জীবনের গল্প শুনতে আমাদের পরিবারের সাথেই থাকবেন। ধন্যবাদ।